জি স্যার। মানে মাথায় রাখতে হবে এরকম। অনেকে কিন্তু আমি বলি এখানে আমি যখন পড়াই এটা কিন্তু সবার জন্য পড়াই, অনেকে ভালো বুঝবে, অনেকে কিন্তু একদমই বুঝতে একটু কষ্ট হবে, এটা স্বাভাবিক তাই না? এটা স্বাভাবিক, কিন্তু যখন পড়বো তখন একটু মানে সবার জন্য ফোকাস করাই ভালো। তো এটা হচ্ছে এসেনশিয়াল মানে হচ্ছে, তোমরা অনেকে জানো এগুলো, তারপরেও কিন্তু বলছি হ্যাঁ। এসেনশিয়াল মানে হচ্ছে আমাদের শরীরে নাই, আমাদের যখন নাই তখন তো আমাদের প্রয়োজন, বাইরে থেকে প্রয়োজন, কোথা থেকে? বাইরে থেকে, এই জন্য বলছে এসেনশিয়াল, প্রয়োজন। তাহলে the amino acid which cannot be synthesized de novo, de novo মানে কি? স্যার ওগুলো মানে টার্ম গুলো বুঝতে হবে তাই না? ডি নোভো মানে কি? এটা কি এই স্লাইড থেকে পড়তেছেন? ও স্লাইড দেখতে পাচ্ছ না? স্যার দেখতে পারতেছি তো। না না, আমি বলছি cannot be synthesized de novo। এখানে স্যার বডিকে বোঝাচ্ছে। yes yes, inside of cell, inside of cell। আচ্ছা, এই টার্মগুলো আমাদের বুঝতে হবে। আমি যেমন পরীক্ষায় ওদের প্রশ্ন দিয়েছিলাম ইন ভিভো, ইন ভিভো মানে কি? স্যার মানে টেস্ট ইন ভিভো ভেট্রো মানে দেহের ভিতরে, দেহের ভিতরে যেটা বডি সিনথেসিস, বডির ভিতরে যেটা ঘটে। আই এন ইন ভি আই ভিভো, ভি আই ভি ও, ওকে। ইন ভিভো, ইন ভিভো মানে ইনসাইড অফ সেল। আর ইন ভিট্রো স্যার ওটা টেস্ট টিউবের ভেতরে। ওকে হ্যাঁ, আউটসাইড অফ সেল, দ্যাট মিন্স ল্যাবরেটরিতে আমরা যেসব কাজ করি এগুলো আমাদের জানতে হবে। আমরা যেহেতু বায়োকেমিস্ট্রি রিসার্চ বেসড সাবজেক্ট, তো আমরা হচ্ছে কি বেশিরভাগই টেস্ট করি কিন্তু ল্যাবরেটরি বেসড, ইন ভিট্রো অনেক টেস্ট আছে আর কি আমাদের, তাই না? আমরা কিন্তু ল্যাবের মানবদের শরীরে যতটা না এ করি, আমরা হচ্ছে বাইরে এক্সপেরিমেন্ট বেশি করি তাই না, ল্যাবরেটরি বেসড। এগুলো ইন ভিট্রো তাই না? ইন ভিট্রো মানে হচ্ছে আউটসাইড অফ সেল, মানে ল্যাবরেটরি বেসড যেমন বললো। আর ইন ভিভো মানে হচ্ছে, এই শুনে শুধু পড়লাম, এগুলো জানতে হবে কিন্তু, আমি বলছি এগুলো মাথায় রেখো, অনেক জায়গায় তোমরা এগুলো একটু আবার রিপিট করবেন। আচ্ছা আচ্ছা, এখানে যেমন বলছে ডিনোভো, ডিনোভো মানে হচ্ছে ইনসাইড অফ সেল, হ্যাঁ। সাথে সাথে হচ্ছে ইন ভিভো, আই এন ইন ভি আই ভি ও, ইন ভিভো মানে হচ্ছে, বলো তো কি? এটা ইনসাইড অফ সেল আর বডি কি? আচ্ছা আচ্ছা, ইনসাইড অফ সেল। ইনসাইড অফ সেল। শুনো, আমার নাম ভিক্টর না, মানে ভি ভি দুইটা, বুঝছো? ইন ভিভো মানে ইনসাইড অফ সেল, ওকে। আর হচ্ছে ভিট্রো, ভি আই টি আর ও, ভিট্রো মানে আউটসাইড অফ সেল, টি আছে না, আউটসাইড অফ সেল, ওকে। শুনো শুনো, আমার নাম ভিক্টর, আমি বললাম না দুইটা ভি এখানে দেখবা, ভিভো, ভিভো মানে ইনসাইড, ওকে, ইনসাইড অফ সেল। আর ভিট্রো, ভি আই টি আর ও, ভিট্রো মানে হচ্ছে আউটসাইড অফ সেল, ওকে। তাহলে ডি নোভো আর ইন ভিভো কি একই মিনিং দাঁড়াচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিনোভো মানে হচ্ছে ইনসাইড অফ সেল, শরীরের ভিতরে, ওকে। জি স্যার। ক্যান নট বি সিনথেসাইজড ডি নোভো মানে এগুলো টার্মগুলো আমাদের জানতে হবে। আমরা কিন্তু যদি এক্সপেরিমেন্ট করি, বিভিন্ন জায়গায় টেস্ট করি, সেগুলো কিন্তু অনেক সময় এই টার্মগুলো লেখা থাকে, ইন ভিভো, ইন ভিট্রো, আর এগুলো আমাদের জানতেই হবে, হ্যাঁ। এই টার্মগুলো কি, এগুলো আমাদের কিন্তু খুবই জানাটা দরকারি, আমাদের তো বুঝতে হবে, হ্যাঁ। আর রিসার্চে আসলে এই টার্মগুলো আরো লাগে। এখন হচ্ছে এসেনশিয়াল যেটা বললাম সেটা হচ্ছে ক্যান নট বি সিনথেসাইজড ডি নোভো মানে হচ্ছে এটা শরীরের ভিতরে তৈরি হয় না, হেন্স মাস্ট বি সাপ্লাইড ইন দ্য ডায়েট, সেজন্য আমাদের ডায়েট থেকে ইনটেক করতে হবে, তাই না? জি স্যার। এই অ্যামিনো অ্যাসিড রিচ প্রোটিন যেগুলো, সেগুলো আমাদের অবশ্যই ইনটেক করতে হবে, কারণ কারণ কি এটা আমাদের শরীরে তৈরি হয় না, সহজ কথায়। ক্যান নট বি সিনথেসাইজড ডি নোভো, হেন্স মাস্ট বি সাপ্লাইড ইন দ্য ডায়েট। আর নন এসেনশিয়াল মানে কি? যেগুলো শরীরে বডিতে তৈরি হবে, বডিতে তৈরি হচ্ছে, সিনথেসাইজ বাই বডি। তাহলে তো আমাদের এটা যদি আমাদের শরীরে তৈরি হয়, যদি আমাদের থাকে, তাহলে আমরা কি অন্য কারো কাছ থেকে এটা চাইবো? চাইবো না, আমাদের আছে। এই জন্য নন এসেনশিয়াল, অপ্রয়োজনীয়, মানে প্রয়োজন নাই। অপ্রয়োজনীয় মানে আসলে কি শোনো আমি বলি, প্রয়োজন নাই? এই অপ্রয়োজনীয় বলতে আমাদের শরীরের প্রয়োজন নাই সেটা না কিন্তু, হ্যাঁ, মানে আমাদের আছে, সো আমাদের বাইরে থেকে প্রয়োজন নাই, তাই না? না নিলেও চলবে, না নিলেও চলবে, ওকে। টেনশন করার প্রয়োজন নাই আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, কিন্তু একদম আমি বললাম প্রয়োজন নাই মানে যে শরীরের প্রয়োজন নাই সেটা না, সেটা হচ্ছে শরীরে তৈরি হচ্ছে, মানে আমাদের আছে, এই জন্য বাইরে থেকে প্রয়োজন নাই, ওকে। এটা হচ্ছে কমন কথা। আর নামগুলো একটু দেখে নিও, কারণ এগুলো ব্যাপার না, ওকে। কোনটা, কোনগুলো এসেনশিয়াল, কোনগুলো নন এসেনশিয়াল, এগুলো প্রাইমারি কথা। তো এটা তো এমনি বুঝতে প্রবলেম নাই, তাই না? মানে কিছু জিনিস থাকে কি, আমরা বলি পড়তে গেলে অনেক কিছু মনে আসে, কিন্তু আমাদের সারা জীবন সেগুলো কিন্তু মাথায় থাকে না, এজন্য কিছু জিনিস রাখতে হয় এমন ভাবে যে সেটা যেন আমাদের মাথায় থাকে,
ওকে, মানে বুঝে শুনে। আমরা যে এত পড়ে আসছি, তুমি বলো তো যে আমরা এত আগে পড়ে আসছি, সেগুলো কি অনেক কিছু আমরা সব ভুলে যাই না অধিকাংশ? জি স্যার। কিন্তু কিছু জিনিস থাকে যেগুলো হচ্ছে আমাদের একটু বুঝে শুনে মনে রাখতে হয়। ওকে, আমি এগুলোই না, আরো অনেক কিছু আসবে সামনে টার্ম, সেগুলো কি হবে একদম প্র্যাকটিক্যাল জীবনের সাথে। বায়োকেমিস্ট্রি মানেই তো হচ্ছে আমাদের জীবনের সাথে সম্পর্কিত একদমই। হ্যাঁ, সো এটা খুবই মজার সাবজেক্ট যদি কেউ আমরা মজা নিয়ে পড়তে চেষ্টা করি। ওকে, এই জন্য আমাদেরকে বুঝে পড়তে হবে, তাহলে কি হবে আমাদের এটা খুবই কাজে দিবে এবং আমরা দেখবা ফিলিংসটাও ভালো হয়। ওকে, এখন হচ্ছে নাইট্রোজেন ব্যালেন্স। নাইট্রোজেন ব্যালেন্সটা কি? নাইট্রোজেন ব্যালেন্স ইজ স্টেট where the amount of nitrogen ingested each day is balanced by amount excreted, resulting in no net change in total body nitrogen. আমি একটু পড়ে নিচ্ছি, আমি মানে পড়ছি না, রিডিং পড়তেছি না। হ্যাঁ, আন্ডার, তোমরাও পড়ো কিন্তু একবার পড়ে নিয়ে তারপর বুঝতে হবে। হ্যাঁ, আন্ডার সাম কন্ডিশনস দি বডি ইজ আইদার ইন নেগেটিভ অর পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স। ব্যালেন্স রাখা তো খুবই কঠিন, তাই না? জি স্যার। ব্যালেন্স রাখা কি খুবই কঠিন না? জি স্যার। জি স্যার। সবকিছু যদি ব্যালেন্স থাকতো তাহলে তো আমাদের আর রোগই হইতো না। আমরা তো প্রপার সবকিছু ব্যালেন্স থাকে না। ব্যালেন্স রাখার জন্য কোন সিস্টেম বলতো কাজ করে, মানে কি আমাদের শরীরে কোন সিস্টেমটা কাজ করে, মানে স্যার balance- ইউরিনারি সিস্টেম কাজ টেম্পারেচার, করে। পিএইচ। আচ্ছা আচ্ছা, মানে এটা আমার প্রশ্নটা হয়তো হয় নাই, সেটা হচ্ছে রেগুলেশন যে সিস্টেমটা থাকে, এখন হচ্ছে রেগুলেট করে, যেমন ব্যালেন্স। ইউরিনারি সিস্টেমটা করে, মেইনটেইন করে ইলেকট্রোলাইট নাইট্রোজেনের বেসটা। আচ্ছা আচ্ছা, যাই হোক, রেগুলেশন সিস্টেমটা কি, সেটা হচ্ছে কোনো কিছু যদি বেড়ে যায় জি স্যার। তখন সেটা কি করবে, নরমালে নিয়ে আসার চেষ্টা করবে। লুপের মাধ্যমে সেটা কমে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে কিন্তু ফিডব্যাক যেটা বললো, নেগেটিভ ফিডব্যাক থাকে, তাই না? নেগেটিভ ফিডব্যাক, পজিটিভ। তো আমার মনে করো এটা অনেক তৈরি হয়ে গেছে। আমি সেদিন একটা উদাহরণ দিলাম হাইপারথাইরয়েডিজমে। স্যার টিএসএস, হ্যাঁ হ্যাঁ টি3 টি4 বেড়ে গেলে টিএসএস কি সব অফ হ্যাঁ, করে টি3 দেয়। টি4 যখন বেড়ে গেছে তখন কিন্তু এটা কি সিগন্যাল দিচ্ছে, তখন বলছে টিএসএইচ টা কম সিক্রেট করো, কারণ জি, স্যার। টিএসএইচ এর কাজই হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে টি3 টি4 তৈরি করা। তো তৈরি করা। টি3 টি4 বেড়ে গেছে, তাহলে এটা নেগেটিভ ফিডব্যাক দিচ্ছে নেগেটিভ যে ফিডব্যাক। আর তৈরি হোস না টিএসএইচ, আমাদের আর তৈরি হওয়ার এখন দরকার নাই। ওকে, তো জি, একটা নরমাল লেভেলে রাখার চেষ্টা করে, কিন্তু এই রেগুলেশন সিস্টেমটা তো ফেল করে যখন, তখন তো আমাদের বিভিন্ন ডিজিজ হয়। জি স্যার। কিন্তু আমাদের শরীর সর্বাত্মক চেষ্টা করে, কোনো কিছু কমে গেলেও সেটা সিগন্যাল দেয়, সেটা বাড়াতে সিগন্যাল দেয়। তো সবকিছু হচ্ছে নরমালে রাখার চেষ্টা করে, ব্যালেন্সে রাখার চেষ্টা করে, কিন্তু আমাদের শরীর তো সফল হয় না, তাই না? অনেক সময় আমাদের শরীর সর্বাত্মক চেষ্টা করে কিন্তু সফল হয় না, যখন তখন হচ্ছে বিভিন্ন ডিজিজ গুলো হয়, তাই না? আচ্ছা, তোমরা কি আমাকে 2 মিনিট টাইম দিবা? জি স্যার, অবশ্যই। ওকে, এই খালা আসছে এখন। ওকে, একটু মাথায় নাও। হ্যাঁ, 2 মিনিট। ওকে জি স্যার। ওকে ওকে। নাহিদ, হুম। ফিরবে, ঘুমাও কে, উঠো উঠো। হ্যাঁ নাহিদ, গান বলো। আমি কিংকা করে বলবো রে? হ্যাঁ, মিয়া ঘুমে সারে না, আমি কি করবো? ঘুমাই, ঘুম থেকে উঠছি 7টায়, ক্লাস এসলাম 8:30টায়, তাহলে কেমন হইলে কও? কথা এটা সেটা করতে আর আসলে অপেক্ষা করতে বলিস, আমি একটু চা বানাই নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, চা তো একা একা খাইলে হবে না। গেলে 2.5 মিনিট লাগে তোর। এলিমন, গ্রুপের মধ্যে আবার চাটা ঢাইলো না। কি রে রাহিদ, কি করো? ওই কি বলে, সাড়ের বেলা 2 মিনিট লাগে। করোনা কি আছে? করোনা আছে? শিবলি কই? আমি বলো, নেগেটিভ বুঝছি। আছি করোনা। ওরে ঘুমোয়, ও ঘুমোয়। কণ্ঠে তোমার অনেক ওয়েট, রুমমেট। লাইট করতে হবে একটু। আরে আমার বুঝছি 7:55-তে অ্যালার্ম দেওয়া ছিল, তো 7:55-তে অ্যালার্ম কাটছি, কেটে উঠে দিয়ে 8:30 বাজে। ওই ইতিহাসের সেরা অঙ্ক।
মোর্শেদ কি ক্লাসগুলো করতেছে? ওর তো রেকর্ড করা জরুরি, মোর্শেদ রেকর্ড দেরি ছাড়া করে তো। ক্লাসে আইছে। আচ্ছা, সমস্যা না। প্রথমে যা পড়াইছে ওগুলা আগের পড়া, কিন্তু এখন যেগুলো পড়াইছে ওগুলা লাগবে। তারে ক্লাস যা হ্যাঁ। করলা রিভিশন দাও। হ্যাঁ, ক্লাস এই পর্যন্ত যা করছো রিভিশন দাও। এত প্যারা নাই, প্যারা নেওয়ার দিন শেষ। ষষ্ঠ হ্যাঁ। সেমিস্টারের মধ্যে অনেক প্যারা নিচ্ছে, আর প্যারা নিতে পারবো না। আসাদ স্যার তো বলছেই তোমরা আমার সাবজেক্টে এত খারাপ কেন করেছো, কবে হয়েছে? বলছে মানে তুমি স্যারকে বলে দিও যে স্যার নেক্সট কোনো কোর্স হলে আমাদের আগে বললেন, তাহলে আমরা আগে থেকে প্রিপারেশন নেব ভালো রেজাল্ট করার জন্য। ঠিক আছে? এই যাই কর সেই কথা বলে মুখে আনিস না। আরে ভাই, কিসের প্রিপারেশন? হয়ে যাবে না। তুই কিসের প্রিপারেশন তুই বুঝতেছস না? আরে এটা বুঝছো, আমি স্যারের জিজ্ঞাসা করছিলাম যে স্যার মানে আমাদের কি ফিউচার আপনার কোনো কি আছে, ক্লাস কি আছে? তো আমাদের বলছিল কেন মানে কি তোমরা কি আমার অনেক ভয় পাও নাকি? আমি বলছি না স্যার, মানে ওই যে মানে ওই কি জানি বুঝ দিয়ে দিছিলাম আর কি, খেয়াল নাই। স্যার যখন কইছে ভয় পাও কিনা, এটা অন্য কিছু বলা দরকার ছিল, যে জিগে এই দরকার না, ভয় পাই কিনা। ভয় না স্যার, ঘৃণা করে স্যার সবাই। না, ওই তো একটা ভালো একটা বুঝ অরিজিনালি তো সেটাই, যেটা মুখে কেউ বলে না, আসলে তো সেটাই। ভয় কেউই পায় না। অন্তরে বিস্তার মুখে মধু, এই হইলো 192 বেসের ছাত্রদের বুঝিছো? স্যারকে বলবে যে স্যার আপনি কোর্সে তো ফ্রি চলে যায়, কারণ আমরা কিছু বুঝিও না, কিছু করিও না, তাও পাস আর করি। তার বলে কি আমার সাবজেক্টে তো এত জিরো কখনো পায় নাই মিডে, তোমরা এত জিরো কিভাবে পেলে? ফার্স্ট সেমিস্টারে তো এর চেয়ে বেশি জিরো পাইছিলাম রে। এই তো না, ফার্স্ট সেমিস্টারে তো 2 পেয়েছিলাম মিড টার্মে। এবার কি জিরো পাইছিস? না, এবারও 3 পেয়েছি। 2 মিনিটের বেশি হয়ে গেল মনে হয়, বুঝছো? ওকে ওকে, সমস্যা নাই স্যার। শরীর দুর্বল হয়ে যাচ্ছে কেন জানি, বুঝছো? এজন্য একটু ভালো মন্দ খাইতে হবে। স্যার করোনার লক্ষণ নাকি স্যার? কি রে ভাই, শরীর দুর্বল হলে জিম করতে হবে স্যার, জিম করতে হবে স্যার। ডিম খান, ডিম। শুনো, আমার কিন্তু টেস্ট করা লাগবে, বুঝছো? তোমরা কেউ একজন বলো দেখা করে আসবে, টেস্ট করে আসবে, সমস্যা নাই। স্যার নিত্য আছে, সব নিতো আছে স্যার, লিমন আছে। তাই নাকি? জি স্যার। জি স্যার। ওকে, নিত্য তো সর্বোচ্চ টেস্ট যেখানে হয় সেখানে আছে। না না না, আমাকে খুব ভালোভাবে এ করে নিয়ে যেতে হবে। যাওয়ার আগে মনে করো একটা টেস্ট করাইতে হবে না, খুব প্রপারলি ভালোভাবে করাইতে হবে। ওই যে বিদেশ যাওয়ার আগে, বুঝছো? জি স্যার, ওটা আমরা শুনছি স্যার। ওকে ওকে। নাম কি? এখন সরি, মানে এটা খুবই খারাপ যে খালা আসছিল, আমি রান্না দিলাম উপরে গিয়ে, মানে কি বলবো, বললাম না শরীর দুর্বল, একটু মাংস এনে দিলাম, এর জন্য সরি। হ্যাঁ, ওকে। এখন আমরা শুরু করি। পড়ালেখার মাঝে 2 মিনিট গ্যাপ ভালো, কিন্তু বেশি না। তাহলে হচ্ছে নাইট্রোজেন ব্যালেন্স কি বললাম? নাইট্রোজেন ব্যালেন্স ইজ দ্য স্টেট হোয়ার দ্য অ্যামাউন্ট অফ নাইট্রোজেন ইনজেস্টেড ইজ দ্য ইনজেস্টেড মানে কি? ইনজেকশন মানে গ্রহণ করা, খাওয়া। হ্যাঁ, খাওয়া। নেওয়া, গ্রহণ করা। হ্যাঁ হ্যাঁ, ব্যালেন্স বাই দ্য অ্যামাউন্ট এক্সক্রিটেড মানে হচ্ছে যতটা খাবো ততটা এক্সক্রিশন হবে, তাই না? তাহলে তো এটা ব্যালেন্স থাকবে। কিন্তু যদি আমরা বেশি খাই, সাপোজ বেশি প্রোটিন ইনজেস্ট করলাম, নাইট্রোজেনাস মানে কি? এটা কিন্তু প্রোটিন, অ্যামিনো অ্যাসিড, তাই না? তাহলে বেশি প্রোটিন ইনটেক করলাম মনে করো, আর কম এক্সক্রিশন করলাম, তখন কি হবে? বেশি স্টোরেজ থেকে গেল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা কিন্তু ভালো না। প্রোটিন বেশি হয়ে গেলেও ভালো না, প্রোটিন কম হয়ে গেলেও ভালো না, তাই না? এর সাথে বিভিন্ন ডিসঅর্ডার রিলেটেড। তাহলে ব্যালেন্স রাখাটা খুবই ইম্পর্টেন্ট। তো নাইট্রোজেন ব্যালেন্স হচ্ছে সেটা যে আমরা সেই রকম অ্যামাউন্ট খাবো, যে মানে ঠিক যেরকম অ্যামাউন্ট আমরা ইনটেক করব, ঠিক সেই রকম অ্যামাউন্ট আমরা এক্সক্রিট করব, ঠিক আছে? রেজাল্টিং ইন নো নেট চেঞ্জ ইন টোটাল বডি নাইট্রোজেন। টোটাল বডি নাইট্রোজেনের কি
কোনো চেঞ্জ হবে না। আন্ডার সাম কন্ডিশন দি বডি ইজ আইদার ইন নেগেটিভ অর পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স। তো কিছু কন্ডিশনে ব্যালেন্স রাখাটা তো খুবই ক্রিটিক্যাল, খুবই টাফ। ওকে, তো কিছু কন্ডিশনে এটা নেগেটিভে চলে যায় আবার পজিটিভে চলে যায়। তো নেগেটিভটা কি পজিটিভটা কি, তাই না? নেগেটিভটা হচ্ছে মোর নাইট্রোজেন ইজ এক্সক্রিটেড দ্যান ইনজেস্টেড। নেগেটিভটা কি? বেশি ব্যবহার করা স্যার। নেগেটিভ মানে হচ্ছে, নেগেটিভ মানে এটা মনে রাখো যে বের করে দিচ্ছে বেশি, বেশি পরিমাণ বের হয়ে যাবে। যতটা না আমরা গ্রহণ করছি তার থেকে বেশি বের করে দিচ্ছে। বের করে দিচ্ছে কিভাবে? কারণ আমাদের তো অনেক কিছুই হচ্ছে জমা থাকে, তো সেখান থেকেও যখন সেটা আসতেছে মানে বেশি বের করতেছে, যতটা নেওয়া হচ্ছে, যতটা না আমরা ইনটেক করছি তার থেকে বেশি নাইট্রোজেন এক্সক্রিট হচ্ছে। তাহলে মোর নাইট্রোজেন ইজ এক্সক্রিটেড দ্যান ইনজেস্টেড, গ্রহণ করার থেকে বেশি এক্সক্রিটেড হচ্ছে। ওকে, অকার্স ইন, এখন বলো যে কখন এটা হয়, তাই না? স্টারভেশন এন্ড ইন সার্টেন ডিজিজেস। কখন নাইট্রোজেনটা বেশি এক্সক্রিট হয়? স্টারভেশন মানে কি? স্যার খালি পেটে রমজান রোজা। স্টারভেশন মানে খুবই ক্ষুধার্ত, খুবই ক্ষুধার্ত। স্যার রোজা অবস্থা। আর সার্টেন ডিজিজ, কিছু ডিজিজের ক্ষেত্রে। তো ডিউরিং স্টারভেশনে কি হয়? কার্বন চেইন অফ অ্যামিনো অ্যাসিড ফ্রম প্রোটিন আর নিডেড ফর গ্লুকোনিওজেনেসিস। এখন বুঝতে পারছো? এই যে আমি বললাম না গ্লুকোনিওজেনেসিস হচ্ছে নন কার্বোহাইড্রেট সোর্স থেকে। ইভেন এই শুনো, এগুলো এখনো তো আমরা যখন ওই যে সার্কেল গুলো দেখবো তখন কিন্তু একটা জিনিস কি হয়, ফিগারে যখন দেখতে পাই না জিনিসটা, তখন কিন্তু মাথায় একদম সেট হয়ে যায়। তো এগুলো এখন মাথায় রাখো। আর লাস্টে গিয়ে কি হয়, একটা কিউমুলেটিভ, আমি আবার কি করি, একটা চ্যাপ্টার শেষ করার পরে আমি একটা ওভারভিউ দিই, তখন কি হয় জিনিসগুলো মাথায় কিন্তু ভালোভাবেই থেকে যায়। না হলে কি হয়, আমরা যখন প্রথমে পড়ি, আমরা যখন পরীক্ষার আগে প্রথমে একবার পড়ি, আরে কি পড়লাম, কিছু তো মাথায় নাই। তারপরে যখন পড়ি আস্তে আস্তে, তখন মনে হয় না না আসলে বুঝতে পারছি জিনিসটা। এটা স্বাভাবিক, আমার যেহেতু হয়, আমার মনে হয় যে তোমাদেরও হয়। ওকে, স্টারভেশনের বেলায় হচ্ছে যে অ্যামাইনো অ্যাসিডটা থাকে, আমি বলছি না যে গ্লুকোজ তৈরি করতে হবে, তখন অ্যামাইনো অ্যাসিড সোর্স থেকে অ্যামাইনো অ্যাসিড মেটাবলাইজড হয়ে যে টিসিএস সাইকেলে ঢুকে যে অক্সালোসিটেট তৈরি করে, সেটা আমরা দেখতে পাবো। সেটা আবার উল্টা পথে গ্লুকোনিওজেনেসিস প্রসেসে গ্লুকোজ তৈরি করে। তো অ্যামাইনো অ্যাসিডও এখানে এই গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজে চলে যাচ্ছে। তাহলে যতটা না আমরা নাইট্রোজেন ইনজেস্ট করছি তার থেকে কিন্তু বেশি এক্সক্রিট হচ্ছে, যেমন অন্য সোর্সেও চলে যাচ্ছে, যেমন গ্লুকোজ তৈরি করতে যাচ্ছে, এটা ওটা অনেক ভাবে। তো এই ক্ষেত্রেও কি হচ্ছে, এই অ্যামাইনো অ্যাসিডটা গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজে কনভার্ট হচ্ছে। ঠিক তেমনি এখানে যেহেতু নাইট্রোজেন, তারপর আমি একটু বলে রাখি, ফ্যাট যেটা ফ্যাটি অ্যাসিড, সেটা কি হয় গ্লিসারল, মানে ফ্যাটটা ভেঙে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল, তারপরে সেটা আবার লিভারে কি কিটোন বডিসে কনভার্ট হয়, সেটা আবার ব্রেনের ফুয়েল হিসেবে ইউজ হয়। তোমরা শুনছো না? তোমরা তো জানো এগুলো। ব্রেনের ফুয়েল, মনে করো যখন আমাদের কি ব্রেনেরও খাবার দরকার না, খাবার বললে এটা কেমন দেখে, মানে এনার্জি দরকার না? জি স্যার। তো ওই স্টারভেশন প্রসেসে মনে করো যে ব্রেনেরও কিন্তু খাবার এনার্জি লাগে। তো এই এনার্জিটা কিন্তু ওই যে ফ্যাট জমে থাকে, সেটা ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারলে কনভার্ট হয়, দেন আবার সেটা কি কিটোন বডিজ, ফ্যাটি অ্যাসিড থেকে কিটোন বডিজে কনভার্ট হয়। কিসে? কিটোন বডিজে। তো কিটোন বডিজটাই আবার ব্রেনের ফুয়েল বলে এটাকে, হ্যাঁ, ব্রেনের ফুয়েল হিসেবে ইউজ হয়। তো এগুলো হচ্ছে স্টারভেশন অবস্থায়। কি অবস্থায়? স্টারভেশন। হ্যাঁ, তাহলে স্টারভেশন অবস্থায় আমি তিনটা জিনিস কিন্তু বলেই ফেলছি। শোনো আমি বলি, এই আমি যে জিনিসগুলো বলছি এর পরের চ্যাপ্টারও ঠিক যখন পড়বা না তখন দেখবা মাথায় ক্লিয়ার হয়ে যাবে। সো এখন ভয় পাওয়ার দরকার নাই। কেউ আমি অনেকে মনে হচ্ছে ভয় পাচ্ছ যে স্যার কি বলতেছে এসব, কিন্তু একটু বোঝার চেষ্টা করবে, আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। তো স্টারভেশন অবস্থায় তিনটা জিনিস ভেবে দেখো, সেটা হচ্ছে পাইরুভেট থেকে উল্টা পথে, মানে নন কার্বোহাইড্রেট সোর্স থেকে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করছে, তাই না? জি স্যার। জি স্যার। এখন আবার কি হচ্ছে, যখন ওটাও সাফিসিয়েন্ট না, তখন কি হচ্ছে, কি অ্যামাইনো অ্যাসিড থেকে যে বললাম না টিসিএস সাইকেলে অ্যামাইনো অ্যাসিড মেটাবলাইজড হয়ে টিসিএস সাইকেলে ঢুকে, একটু পরে দেখতে পাবো টিসিএস সাইকেলে ঢুকে ওখানে যে অক্সালোসিটেট, আমি একটু আগে বললাম অক্সালোসিটেট থেকেও আবার ফসফিনল পাইরুভেটে কনভার্ট হয়ে আবার উল্টা পথে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করছে। ওকে, তারপরে আমি আবার বললাম যে আরেকটা হচ্ছে স্টারভেশন স্টেটে, আরেকটা হচ্ছে এই যে ফ্যাটটাও জমে থাকে না, ফ্যাটটা জমে থাকে না, এটি কোথায় জমে থাকে?
ফ্যাট কোথায়? স্যার অ্যাডিপোজ টিস্যুতে জমা হয়। অ্যাডিপোজ টিস্যু অ্যাডিপোজ টিস্যুতে। ওকে ওকে থ্যাংক ইউ। অ্যাডিপোজ টিস্যুতে, তো ওখানে ওটা ভাঙবে। আরে ভাই যা সঞ্চয় আছে সব ভাঙো, আমি এখন আর পারতেছি না, ব্যাপারটা এরকম না? উফ খুব জি, ক্ষুধা স্যার। লাগছে, আমার তো বাঁচতে হবে তাই না? বাঁচতে হলে জি, কি, স্যার। বাঁচতে হলে যা আছে তাই নিয়ে যুদ্ধ করতে হবে, এরকম একটা ভাব তাই না? তো শরীরে যা আছে, যেখানে যা সঞ্চয় আছে সব ভাঙো এবার। তো অ্যামিনো অ্যাসিড থেকে উল্টা পথে গ্লুকোজ তৈরি হলো। এখন যে ফ্যাট স্টোর আছে সেটাও ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারলে কনভার্ট হয়। ফ্যাট ভেঙে কি হয়? স্যার ফ্যাট ভেঙে গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিড হয়। ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল হয়, তারপরে সেটা কিটোন বডিতে কনভার্ট হয়। এখন লিভারে কিটোন বডিতে কনভার্ট হয়, ওটা আবার ব্রেনের ফুয়েল হিসেবে ইউজ হয়। এগুলো হচ্ছে যখন আমাদের খুবই ক্ষুধার্ত অবস্থায় থাকে। তো এখানে স্টারভেশন অবস্থায় যে অ্যামিনো অ্যাসিডটা আবার উল্টা পথে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করা লাগতেছে। আমরা যতটা না ইনজেস্ট করছি তার থেকে বেশি অন্য কাজে এক্সক্রিট হচ্ছে বেশি। ওকে, এই যে অ্যামোনিয়া রিলিজড ফ্রম অ্যামিনো অ্যাসিড ইজ এক্সক্রিটেড মোস্টলি অ্যাজ ইউরিয়া। এই অ্যামিনো অ্যাসিড যে মেটাবলিজম হচ্ছে, যত মেটাবলিজম হবে তত বেশি কি তৈরি হবে বলো তো? স্যার এটিপি তৈরি হবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু অ্যামোনিয়াটা, আমি যেহেতু এখানে এক্সক্রিশনের ব্যাপারটা আসছি, তাহলে কি তৈরি হবে? নাইট্রোজেন। অ্যামিনো অ্যাসিড মেটাবলিজমে কি তৈরি হবে? স্যার ইউরিয়া তৈরি হবে। হ্যাঁ ইউরিয়া তৈরি হবে, কিন্তু তার আগে হচ্ছে অ্যামোনিয়া তৈরি হবে। হ্যাঁ স্টেপ বাই স্টেপ। তো আসলে স্টেপে চলে গেলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা, মাথা গরম করার দরকার নেই, আস্তে আস্তে বুঝো। সেটা হচ্ছে এই অ্যামিনো অ্যাসিড মেটাবলিজম হলে এখানে অ্যামোনিয়া তৈরি হয়, এই অ্যামোনিয়াটাই কিসে ঢুকে? ইউরিয়া সাইকেলে ঢুকে। তারপরে লাস্ট লাস্টে কি আকারে এই অ্যামোনিয়াটা কি আকারে এক্সক্রিট হয় আমাকে বলো? এই অ্যামোনিয়াটা কি আকারে এক্সক্রিট হয়? ইউরিয়া সাইকেলে ঢুকে কেন ইউরিয়া আকারে এক্সক্রিট হয়? জি স্যার ইউরিয়া। এই অ্যামোনিয়াটা যে ইউরিয়া সাইকেলে ঢুকে কি আকারে এক্সক্রিট হয়? ইউরিয়া আকারে। ওকে, জি স্যার। আমরা জানি কি একটা এক্সক্রিটরি সাবস্টেন্স না ইউরিয়া? জি স্যার। ওকে ওকে। কি রে তোমরা তো কিছু বলো না, আমি কি তোমাদেরকে একটু বোঝাইতে পারতেছি না? আমি বুঝতেছি না। স্যার বুঝতেছি। জি স্যার। শুনো, আর অনেক কথা একসাথে আসতেছে বলে এই হচ্ছে। আমি কি এরকম টানা পড়াই যাবো তাহলে? শুনো, আমি টানা পড়াই গেলে তোমাদের একরকম, কিন্তু আমি একটার সাথে একটা বললে কি হবে, একটু পরে যেগুলো আসবে সব ক্লিয়ার হয়ে যাবে। আর আমি যখন ওভারভিউ দিব দেন বুঝবা যে সবকিছুই তো ক্লিয়ার আমাদের কাছে। ওকে, আমার মনে হয়, আমি জানি না, আমার তো মনে হয় এভাবে পড়লে আমার জন্য বেটার। হ্যাঁ, মানে আমি ছাত্র হিসেবে যেভাবে ভেবে দেখতাম যে একটার সাথে একটা ইন্টারলিঙ্ক করার পরে আমি যখন লাস্টে আরেকবার সম্পূর্ণ সুন্দরভাবে বুঝাইতাম, তখন জিনিসটা মাথায় ভালোভাবে কাজ করতো। তাসিনা আক্তার, জি স্যার। আপনি বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারতেছি। ওকে, না না শুনেন, আমি বলি, আমাকে খুশি করার জন্য বুঝতে পারছে এরকম কারোরই বলার না দরকার নেই। স্যার বুঝতে বরং পারছি। যদি কেউ বুঝতে না পারে, আমি যদি বলতে পারি সেটা আমার ভালো লাগবে। ওকে, এমন না যে আমি যা বলছি হ্যাঁ বলতে হবে। আমি তো স্টুডেন্ট না, আমি এখনো স্টুডেন্টই বলা যায়। ওকে, তো পিএইচডি করতে যাবো, এখনো স্টুডেন্ট, কিছুদিন আগে শেষ করলাম। তো আমরাও জানি অনেক স্যারের ক্লাসই বুঝতেই পারতাম না। ওকে, ঠিক আছে, বুঝতে পারছি, কোনো রকম শেষ করতে পারলে হয় এরকম। সো আশা করি বলবা। হ্যাঁ, ওকে, এখন হচ্ছে এ ডায়েট ডেফিশিয়েন্ট ইন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড অলসো লিডস টু নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স। এই দেখো, এখন এই কথাটার মাধ্যমে কি বোঝা গেল? একটা তো আমরা নিচ্ছি ঠিক আছে, কিন্তু সেকেন্ডারি সোর্সে সেটা লেগে যাচ্ছে, বেশি এক্সক্রিশন হচ্ছে। সেকেন্ডারি সোর্স মানে অ্যামিনো অ্যাসিড মেটাবলিজমটা আবার গ্লুকোনিওজেনেসিস, ওরে গ্লুকোনিওজেনেসিসটা আমাদের নরমাল প্রসেস না, বুঝতে পারছো? কিন্তু যখন ক্ষুধার্ত তখন লেগে যাচ্ছে, তাহলে বেশি এক্সক্রিশন হচ্ছে। আর যার হচ্ছে অ্যামিনো অ্যাসিড, আমরা যে খাবার খাই সে প্রোটিন রিচই না, তো ইনজেকশন তো আমাদের কমই হচ্ছে, তাই না? আরে আমরা যে খাবার খাচ্ছি সেটাতে প্রোটিন নাই, মনে করো প্রোটিন শূন্য, এরকম বলি না, এখানে প্রোটিনই খায়, সরি এই প্রোটিনই খায় না। ওকে, জি স্যার। প্রোটিনই খায় না মানে বলতে কি, খাই খুবই অল্প পরিমাণে। আমাদের তো শরীরে একটা 120 গ্রাম সম্ভবত এখানে প্রোটিন টার্নওভার আছে একটা, প্রতিদিন এরকম লাগে। তো সেই পরিমাণ তো আমাদের খাইতে হবে। কিন্তু আমরা যদি মনে করো প্রোটিন রিচ খাবার নাই খাই, শুধু এই ফাস্ট ফুড টাইপেরই খাই, হ্যাঁ, তখন কি হবে? আমরা প্রোটিনই ইনটেক করতেছি কম। তাহলে যদি ইনজেকশনই কম থাকে, এক্সক্রিশন ধরো উল্টা পথে এক্সক্রিশন বেশি হচ্ছে, তো ইনজেকশনের থেকে এক্সক্রিশন তখন বেশি হয়ে যাচ্ছে, কারণ ইনজেকশন তো এমনিও কম। এই জন্য বলছে এ ডায়েট ডেফিশিয়েন্ট ইন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড অলসো লিডস টু নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স। বডি প্রোটিনস, আমি বলছি না বডিতে তো কিছু প্রোটিন থাকে স্টোরড, কিংবা বডি প্রোটিন, মাসল প্রোটিন, আস্তে আস্তে দেখবা প্রোটিন কম হয়ে গেলে শরীরে কিন্তু অনেক ডিজিজ হয়, তাই না? আমি সেদিন বলতেছিলাম না,
তো ওই বডি প্রোটিন গুলো শেষ পর্যন্ত যদি তুমি ডেফিসিয়েন্টই হয় ওই খাবার থেকে যেটা নিচ্ছ, আমাদের তো খাবারই মেন সোর্স, তাই না? তো খাবার থেকে যদি আমরা প্রোটিনটা ইনটেক করি খুবই কম, তখন তো নেগেটিভই হবে। কারণ নেগেটিভটা কখন বলছে? ইনজেকশনের থেকে যখন এক্সক্রিশনটা বেশি। বেশি হবে। ইনজেকশনটা কম এখানে বলতে পারো, এক্সক্রিশনটা বেশি। তাহলে এখানে আমরা যে ডায়েট থেকে নিচ্ছি সেখানেও এই প্রোটিন রিচ খাবার কম, তাহলে কি হবে? বডি প্রোটিনটা আবার ডিগ্রেড হচ্ছে, বুঝতে পারছো? বডিতে যে প্রোটিন গুলো সেইগুলো বাইরে থেকে আমরা তো কম পাচ্ছি, তখন বডি প্রোটিন গুলো ডিগ্রেড হচ্ছে এবং এক্সক্রিশনও কিন্তু এখানে বাড়তেছে, কিন্তু আমাদের ইনজেকশনটা কম, তাই না? স্যার একটা কোশ্চেন ছিল। অবশ্যই অবশ্যই। স্যার আমাদের বডিতে যে প্রোটিন গুলো আছে, মানে যে অ্যামাইনো অ্যাসিড গুলো আছে, সেগুলো তো স্যার নন এসেনশিয়াল। যদি আমরা বাইরে থেকে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড না নেই, সেক্ষেত্রে কি আমাদের ভেতর থেকে সেই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড মানে পূরণ করার মতো কোনো ওয়ে আছে? হ্যাঁ আছে স্যার। জি স্যার। থ্যাংক ইউ প্রশ্নটা করার জন্য থ্যাংক ইউ। সেটা হচ্ছে এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিড থেকেও নন এসেনশিয়াল অ্যামিনো অ্যাসিডে কনভার্ট হতে পারে, ওকে, শরীরের ভিতরে। কিন্তু সেটা এক এক প্রসেসে এক এক রকম, সবসময় যে হবে নরমালি সেটা না, ওকে। আমি বলি না আমাদের বাঁচতে হলে অনেক কিছুই কিন্তু শরীরে, কিন্তু আমি সর্বাত্মক, আমরা জানি না তাই আমাদের শরীর সর্বাত্মক চেষ্টা করে আমাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু যখন পারে না তখনই তো কারণ আমাদের কিন্তু ওভাবে সৃষ্টি করে সর্বোচ্চ চেষ্টা করে। একেবারে মানুষ হচ্ছে মানে কি, আমাদের শরীরে আমরা তো ইমাজিনও করতে পারি না যে কিভাবে কি হয়। ওই যেমন হচ্ছে আমরা দেখি না মাঝে মাঝে প্রাকৃতিকে এত পরিমাণে আমরা বর্জ্য ফেলি যে আস্তে আস্তে তো পরিবেশের কি বিপর্যয় হচ্ছে। সেদিন আমি একটা অ্যানিমেটেড মুভি না, বাংলাদেশেরই কে তৈরি করছে, ভালোই লাগতেছিল, বুঝছো? একটা ছোট বাচ্চা নিয়ে অ্যানিমেটেড মানে হ্যাঁ ছোট বাচ্চা নিয়ে করছে, ভালোই লাগছে। কি অ্যানিমেশন তো বাংলাদেশের তো ভালোই করে রে। আমি যদি বাংলাদেশে দুইটা করছে এইভাবে। আচ্ছা আচ্ছা, শোনো, আমি আগে হচ্ছে কার্টুন দেখতাম না, এখন কেন জানি কার্টুনই দেখি, ভালো লাগে না, কোনো কিছু ভালো লাগে না, কার্টুনই দেখি, আর অ্যানিমেশন মুভি ভালো লাগে। তো সেই হিসেবে দেখতেছিলাম। আর আমার বাড়িতে সাতক্ষীরা, সো এই ডোন্ট মাইন্ড, শোনো, পড়ার মাঝে মাঝে একটু এগুলো চলে আসে। এখন হচ্ছে স্যার আমাদের এগুলা ভালো লাগে, সমস্যা নাই। না না, শুধু পড়তে গেলে তো না, মাঝে মাঝে এগুলো চলে আসে। এখন হচ্ছে আমার বাসা তো সাতক্ষীরা, সো আমি এই 5-6 বছর দেখতেছি এত পরিমাণে দুর্যোগ যেটা ইমাজিন করা যায় না, ঠিক আছে? এত পরিমাণে ঝড় হচ্ছে এই কয় বছর, এত পরিমাণে গরম, এত পরিমাণে বন্যা টাইপ, মানে এই পানি বেড়ে যাওয়া, এত পরিমাণে, দেখছো না? তোমরা তো নিউজ তো দেখো, সাতক্ষীরার বাড়ি না হলেও, তাই না? তো এগুলো দেখে আমারও মনে হয় আসলেই খুবই খারাপ অবস্থা, আসলেই দিন দিন যে এরকম হচ্ছে এটা খুবই খারাপ অবস্থা। শোনো, বায়োকেমিস্ট্রির মধ্যে কিন্তু ক্লাইমেট চেঞ্জ যেটা, এটা কিন্তু বায়োকেমিস্ট্রির মধ্যেই, তাই না? এটা তো ইমব্যালেন্সই স্যার। হ্যাঁ ইমব্যালেন্সই। না না, বায়োকেমিস্ট্রির মধ্যে কিন্তু আমরা, বায়োকেমিস্ট্রি হিউজ, তুমি যে দিকে যাবা, বুঝছো? বায়োকেমিস্ট্রি হচ্ছে হিউজ। আমরা এটা পড়ছি বায়োলজিক্যাল সায়েন্স, কিন্তু বায়োকেমিস্ট্রির মধ্যে সবই আছে। এই যে ক্লাইমেট চেঞ্জ, ইকোলজি, ইকোসিস্টেম, সবই, মেরিন ইকোসিস্টেম, সবই বায়োকেমিস্ট্রির অন অফ দ্য ফিল্ড, বুঝতে পারছো? জি স্যার। মানে বায়োকেমিস্ট্রি হিউজ, বায়োকেমিস্ট্রি প্রায় সবকিছুই কভার করে, তুমি যেদিকে খুশি যেতে পারো। আমি পিএইচডি এক্ষেত্রে বলছি, তো আমি যদি এখন মেরিন ইকোসিস্টেম কিংবা এরকম ক্লাইমেট চেঞ্জ নিয়েও পিএইচডি করি, ইনাফ, আমার সেই ক্ষমতাও আছে, কারণ বায়োকেমিস্ট্রিতে পড়ছি, এটা হিউজ, কভার করে অনেক। ওকে, এখন হচ্ছে পজিটিভটা কি তাহলে? কিন্তু স্যার আপনি পিএইচডি করতেছেন কোনটার উপরে? আসলে কি, আমার কথা আমি অনেক সময় বলি, কেউ বিরক্ত হও না, ওকে? তো এগুলো হচ্ছে আমার কথা অনেক সময় বলি যে হচ্ছে আমি তো ছোটখাটো, কিন্তু মানে একটু হলো উদাহরণ দিয়ে আর কি। সেটা হচ্ছে আমার তো হচ্ছে নিউরো সায়েন্সের উপরে, হ্যাঁ, ওকে, অনেক ভালো সাবজেক্ট। অনেক ভালো সাবজেক্ট। মানে কি, নিউরো সায়েন্স শুনলে একটু ভয় ভয়, মানে নিউরো সায়েন্স কিন্তু ডিফিকাল্টি আছে, বুঝছো? কঠিন আছে স্যার, হার্ড। আরে আমার মাথা গরম হয়ে গেছে, কালকে রাত্রে কাজ করতে পারি নাই, কালকে সারাদিন পড়ছি, আমার কিছু কাজও দিচ্ছে, তো পড়ছি, মাথা গরম হয়ে গেছে। কিরে, নিউ টার্ম, আরে পড়ালেখা তো শেষ নাই, কিছুই জানি না, অ্যাকচুয়ালি কিছুই জানি না, বুঝতে পারছো? স্যার আগের দিন তো বললাম স্যার যে আমরা আসলে যদি গুগল টুগল করতে যাই, দেখা গেছে একটা টার্মের জন্য করতেছি, ওইখানে 10টা টার্ম নতুন স্যার। ওপেন। এই জন্য বলছি, তোমরা নেট দেখেও কি স্যারই যে সবকিছু শিখাবে এমন না, কিন্তু আমরা আর কতটুকু শিখাইতে পারি। কিন্তু এখন কিন্তু
টেকনোলজি এতটাই ডেভেলপ, আমরা কিন্তু যে কোনো জিনিস চাইলে, শুধু একটু সমস্যা হয় কি, আমরা যদি ওই টার্মগুলো মাথায় থাকে, একটু একটু আইডিয়া থাকে, দেন ওইটা আমরা দ্রুত ক্যাচ করতে পারি, তাই না? এটা হচ্ছে প্রবলেম। কিন্তু আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারি, তাই না? এখন নেটে ভিডিও আছে, এটা আছে, ওটা আছে, মানে বাইরে কিন্তু এগুলোর উপরে ওরা অনেক কিছু নির্ভরশীল, বুঝতে পারছো? তো আমরা যখনই একটু প্রবলেম পড়বে একটু বোঝার চেষ্টা করবো, হ্যাঁ? অনেক সময় বুঝতে সক্ষম হবো, অনেক সময় হবো না, কিন্তু টিচারদেরকে বলবা যে এটা বুঝতে পারি না। আচ্ছা, এখন হচ্ছে পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স। পজিটিভ কি তাহলে? নেগেটিভটা কি? এক্সক্রিশন বেশি। বেশি হলো। জি স্যার। আরে মানে কি, নেগেটিভটা মানে আমরা খাচ্ছি কম কিন্তু এক্সক্রিশন হচ্ছে বেশি, তাই না? জি স্যার। জি আর পজিটিভটা কি তাহলে হবে? ইনজেকশন বেশি হবে আর এক্সক্রিশন কম হবে। কিছু জিনিস হচ্ছে কি টেকনিক্যালি মনে রাখতে হয়। পজিটিভ মানে কি, আরে খাচ্ছি বেশি, পজিটিভ, বুঝতে পারছো? মানে এগুলো হচ্ছে কি একটু কমন ভাবে মনে রাখতে হয়। আরে মেডিকেলে যখন কোচিং করি এইভাবেই মনে রাখতে হতো, মানে টেকনিক্যালি। আবার বলো না আমার ভাইয়ের মতো, তাহলে মেডিকেলে চান্স পাস নাই কেন? বুঝছো? আমার ভাই যেমন বলে, তুই তো মেডিকেলে 2 বার পরীক্ষা দিছিলি, চান্স পাস নাই। মানে ও হচ্ছে এক পরীক্ষা ফেল করছে, বুঝছো? এখনকার ছেলে মেয়ে তো অ্যাডভান্স, বুঝোই তো। জি স্যার। একটা না একটা কিছু ধরাই দিবে। আমাকে বলে তুই তো ফেল করছিলি, আমি বলে মারছে রে, বলে মেডিকেলে পরীক্ষা ঠিকই নাই। যেটা বলে যেতে যায় স্যার। এখন কি বলবো? আচ্ছা, পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স তাহলে হচ্ছে পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স occurs in growing children who are increasing their body weight and incorporating more amino acid into protein than they break. বলো তো কেন? স্যার যখন বেশি বাচ্চাদের জমা গ্রোথ থাকে হয়, সেজন্য একটু গ্রুইং বেশি হয়। আবার স্যার বডি ওয়েট বাড়ানো দরকার হয়, তখন স্যার অনেক বেশি অ্যামাইনো অ্যাসিড মানে গ্রহণ করতে হয়, যেটাতে পরে মাসেল বিল্ডিং হয়। হ্যাঁ, আসলে কি, আর প্রেগন্যান্সি অবস্থায় কিন্তু এখনকার মায়েরা অনেক সচেতন, তারা কিন্তু প্রপার ফুডও খায়, তাই না? তখন হচ্ছে বলে যে জি স্যার। প্রেগন্যান্সি অবস্থায় কিন্তু বলে মাকে, সেই তো বিটিভি থেকেও দেখে আসতাম, এই শাকসবজি খাওয়ান, এটা ওইটা, মানে যত প্রোটিন রিচ ফুড খাওয়ায়। আর মাকে খাওয়ানো মানে কিন্তু বাচ্চাকে খাওয়ানো একরকম, তাই না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, কারণ আমরা তো জানি যে মায়ের শরীর থেকেই তখন সে ওই এনার্জি সোর্স গুলো নিয়ে থাকে, নিউট্রিয়েন্ট নিয়ে থাকে। তো ওই বাচ্চা যখন একদমই কি গ্রোয়িং চিলড্রেন, একদমই ওই বাচ্চা প্রেগন্যান্সি অবস্থা থেকে যখন বড় হয়, তখন কি বাচ্চাদেরকে আমরা সর্বোত্তম চেষ্টা করি কি একটু প্রোটিন রিচ ফুড খাওয়াইতে। তো ওই সময় কি হয়, তাদের ব্রেকডাউন কিন্তু কম হয়, এক্সারসাইজ কম, অন্যান্য তাদের কাজ কম, তাই না? কিন্তু জি স্যার। তাদেরকে ইনজেকশনটা বেশি করানো হয়, কিন্তু ব্রেকডাউনটা কম হয়। ওকে, আর আমাদের এখন ধরো আমরা খাইলেও আমাদের কি ব্রেকডাউন হয় অনেক ভাবে, আমরা প্রচুর পরিশ্রম করি, ব্যায়াম করি, হ্যাঁ, এগুলোতে তো আমাদের ব্রেকডাউনটা অনেক হয়, হ্যাঁ, কিন্তু বাচ্চাদের বেলায় তো সেটা না। আমাদের মেন্টাল, আমরা কি মনে করো, আমরা যে মানসিক ভাবে এত চিন্তা করি, এতে কি আমাদের এনার্জি নষ্ট হয় না? প্রচুর এনার্জি নষ্ট হয়, তাই না? ওকে, তাহলে হচ্ছে এই যে পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স অলসো অকার্স ইন প্রেগন্যান্সি এন্ড ডিউরিং ডিফিডিং আফটার স্টারভেশন। তাহলে কি বলছে একটু আমাকেও বুঝাও। প্রেগন্যান্সি অবস্থায় তো মায়েদের ক্ষেত্রেও হ্যাঁ প্রোটিন রিচ তারা খাচ্ছে, মানে সেক্ষেত্রে তো তারাও ইনটেক বেশি করতেছে প্রোটিন, তাহলে এটা পজিটিভ। আর ডিউরিং ডিফিডিং আফটার স্টারভেশন আমরা দেখলাম নেগেটিভটার ক্ষেত্রে কি, স্টারভেশনের ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ, কারণ এক্সক্রিশনটা বেশি হচ্ছে ইনজেকশনের থেকে। দেখলে না গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করতে গিয়ে অ্যামিনো অ্যাসিডের এখানে কি এক্সক্রিশনই বেশি হচ্ছে, যত অ্যামিনো অ্যাসিড মেটাবলিজম হচ্ছে তত না অ্যামোনিয়া তৈরি হচ্ছে, তত এক্সক্রিশনও হচ্ছে, কিন্তু আমরা খাচ্ছি কম। সেকেন্ডারি সোর্স তো এই যে গ্লুকোজ তৈরি করতে হচ্ছে কিংবা প্রোটিন নিচ্ছি না, তখন সেকেন্ডারি সোর্স হিসেবে আমাদের এইগুলো পূরণ করতে হচ্ছে, তখন তো এক্সক্রিশন বাড়তেছে। আর ডিউরিং রিফিডিং মানে হচ্ছে খাওয়া, যখন খাচ্ছি, আমি বারবারই বলছি, যখন খাচ্ছি তখন শরীরে আমাদের গ্লুকোজও বেশি থাকে, মানে প্রোটিনও বেশি থাকে, তাই না? কিন্তু ক্ষুধার্ত অবস্থায় গেলে কি সবকিছুই চেঞ্জ হয়ে যায়, তখন তো থাকেই না শরীরে, তখন তো উল্টা কাজ হয়। ওকে, এটা হচ্ছে আমি বলি এগুলো হচ্ছে নরমাল প্রসেস, কিন্তু ডিজিজের ক্ষেত্রে সব উল্টায় যায়। তখন ডিজিজের ক্ষেত্রে দেখা যায় একদমই ইমব্যালেন্স, তাই না? আর এখানে হচ্ছে রিফিডিং, তারপরে স্টারভেশন, এখানে এই প্রসেসগুলো চলতেই থাকবে, একসময় কমবে একসময় বাড়বে, একসময় কমবে একসময় বাড়বে, তাই না? তাই তো নাকি?
জি আর স্যার। স্টারভেশনে একরকম হবে, আর যখন খাবো তখন একরকম হবে। এখন আমার ক্ষুধা লাগছে অ্যাকচুয়ালি, তো এখন আমার শরীরে একরকম, যখন খাবো, খাওয়ার পরে তখন শরীরে কি গ্লুকোজ বেড়ে যাবে, অ্যামিনো অ্যাসিড বেড়ে যাবে, তখন সেটা জমে থাকবে, গ্লুকোজটা গ্লাইকোজেন আকারে, তাই না? ফ্যাট ফ্যাট যেটা খাবো সেটাও জমে থাকবে, তাই না? যতটা শরীরের প্রয়োজন ততটা মিটাই তারপর জমে থাকবে, কিন্তু ভেবো না আবার যা খাচ্ছি তাই জমে যাচ্ছে। শরীরের তো একটা নর্মাল প্রয়োজন, নর্মাল অ্যামাউন্ট, তাই না? সেটুকু জি আমাদের স্যার। শরীরে কাজে লাগবে, তারপরে বাকি যেটা বেশি থাকছে সেটা জমে থাকতেছে, তাই না? স্যার ইনফ্যান্ট অবস্থায় তো আমাদের মানে বাচ্চাদের নাইট্রোজেনটা প্রচুর দরকার হয়, যেহেতু মাসল বিল্ড আপ বা অ্যামাইনো অ্যাসিড বা এই যে প্রোটিনটা। স্যার ওদের তো এক্সেস যেহেতু হচ্ছে, তো ওদের কি কোনো ইমব্যালেন্স তৈরি হচ্ছে? যেমন হচ্ছে নাইট্রেটটা বেড়ে গিয়ে অক্সিজেন ট্রান্সপোর্টটা একটু কমে যেতে পারে, বা এই ধরনের কোনো প্রবলেম হতে পারে? আচ্ছা, আসলে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু প্রোটিন কম নিলে এগুলো বহুত প্রবলেম, যে গ্রোয়িং চিলড্রেনের লাইক মাসল গ্রোথ বলো আর যেটাই বলো, এখানে আসলে প্রচুর হচ্ছে প্রোটিন প্রয়োজন হয়। কিন্তু আসলে এই গ্রোয়িং চিলড্রেনের বেলায় আমরা হচ্ছে কি হয়, ইনজেকশনটাও কিন্তু বেশি হয় ওদের, হ্যাঁ, প্রোটিনটায়। সে মানে মিল্ক বলো কিংবা অন্যান্য সোর্স থেকে যাই দিই না কেন, আমরা হচ্ছে প্রোটিনটা তাদের যতটা না তাদের হচ্ছে এক্সক্রিশন হয়, তার থেকে বেশি হচ্ছে এই ইনজেকশনটা হয়। কিন্তু হ্যাঁ, ব্যতিক্রম তো অবশ্যই আছে। ব্যতিক্রম মানে অনেক চিলড্রেনের বেলায় এই প্রোটিন ইমব্যালেন্সটা দেখা যায়, মানে প্রোটিন ঘাটতি দেখা যায়, তখন তাদের কি প্রপার যে গ্রোথটাই হয় না প্রপার। আমি তো বলছি ভাইয়া, মানে কি, মানে ডিজিজের ক্ষেত্রে কিন্তু অন্যরকম আসলে ঘটনাটা, মানে কি হয়, মানে দেখছি না আমাদের প্রপার গ্রোথ হচ্ছে না, তারপরে আমি হচ্ছে ডিজিজের কথা বলিনি স্যার, আমি বলছি যদি এক্সেস নাইট্রোজেন বা এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো আমরা নিতে থাকি বা প্রোটিনটা, তখন কি নাইট্রেটটা বেড়ে যেতে পারে কিনা, মানে নর্মাল ভাবেই? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আমি বলি সেটা হচ্ছে অক্সিজেন ট্রান্সপোর্টটা কম হচ্ছে, ব্লাড স্ট্রিমে অক্সিজেনটা কমে যাচ্ছে, বাট এই লেভেলের যে মানে নর্মাল লেভেলেই, মানে একটু ধরনের মানে সাধারণ প্রবলেম যেটা। আচ্ছা হ্যাঁ, সেটা হচ্ছে প্রোটিন এক্সেস নিলেও সেটা আসলে প্রবলেম। ওকে, সেই ইউরিয়া বেড়ে গেলেও তো সমস্যা নাকি? আচ্ছা, মানে আপনি যেটা বললেন আর কি, সেটা হচ্ছে যদি আমরা প্রোটিন এটা বেড়ে যায় আসলে, মানে ইনটেকটা বেশি করি, তখন তো সেটা মেটাবলিজম হবে, তখন সেটা ইউরিয়াও কিন্তু বেড়ে যাবে, তাই না? আচ্ছা। কিন্তু বেশি ইউরিয়া বেড়ে গেলে কি, আমরা কি বিভিন্ন, আপনারা তো আরো ভালো জানেন অনেকে যারা ল্যাবরেটরিতে কাজ করে, যে ইউরিয়া বেড়ে গেলে আমরা কি ইউরিয়া মাপি না? বাচ্চাদের ক্ষেত্রেও কিন্তু মাপি, তাই না? জি স্যার। তো এগুলো কিন্তু খুবই খারাপ, আসলে বেশি বেড়ে যাওয়া তো খুবই খারাপ, বেশি কম দুইটাই খারাপ। হ্যাঁ, তো এক্ষেত্রে হচ্ছে আপনি যেটা বললেন, বেশি যদি ইনটেক করি সেটা অবশ্যই শরীরের জন্য খারাপ। অনেক সময় আছে না স্যার, ওই যে মানে আমার কি বলেন, প্রোটিনটা বেশি বেশি খাওয়া, এটা করতে করতে তো। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে আমি এজন্য বললাম প্রোটিন টার্নওভার, এটা হচ্ছে একটা অ্যামাউন্ট আছে। আমরা যখন ফুড অ্যান্ড নিউট্রিশন পড়ি তখনও কিন্তু একটা ব্যাপার থাকে যে একটা প্রপার ওয়েতে, প্রপার ম্যানেজমেন্ট, তাই না? এই খাবারটা এতটুকু, ওই খাবারটা এতটুকু, এরকম ভাবে থাকে। সো বায়োকেমিস্ট্রিতে যেমন ফুড অ্যান্ড নিউট্রিশনের সাথে রিলেটেড, যে আপনি কতটুকু খাবার খাবেন, কতটুকু যেমন আমরা ফ্যাট শরীরে তো লাগে, কিন্তু ফ্যাট যখন বেশি খাচ্ছি তখন সেটা খুবই খারাপ হচ্ছে না? ঠিক তেমনি এই বাচ্চাদের ক্ষেত্রেও যদি এই এক্সেস প্রোটিনটা নিই, বেশি কম দুইটাই খারাপ আসলে। হ্যাঁ, বেশির বেলায় ইউরিয়াও বেড়ে যায়, তখনও খারাপ। আর এটার পিছনে অনেক ফ্যাক্টরও থাকে, যে প্রোটিন ইমব্যালেন্সের জন্য, সেটা আলাদা। কিন্তু এই বাইরে ডায়েট থেকে যদি আমরা এই ইমব্যালেন্সটাও করে থাকি, সেটা বিভিন্ন ডিসঅর্ডারের সাথে রিলেটেড। আমরা এগুলো স্পেসিফিক্যালি সেই ডিজিজগুলোর সাথে আসলে পড়াচ্ছি না, হ্যাঁ, কিন্তু এটা ইনভলভ। এখন ডিজিজ গুলোর নামগুলো আমার ঠিক মনে নাই যে কোন কোন ডিজিজ, তবে অবশ্যই এক্সেস প্রোটিন ইনটেক শরীরের জন্য খারাপ, ঠিক আছে, এবং কমও খারাপ। মানে যেমন আমরা হাইপারগ্লাইসেমিয়া বলি, হাইপোগ্লাইসেমিয়া বলি, দুইটাই কিন্তু খারাপ। হ্যাঁ, সব ক্ষেত্রেই বেশি এবং কম দুইটাই খারাপ। ব্যালেন্স রাখাটা খুবই ইম্পর্টেন্ট। এবং এই যে বললাম পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স এবং নেগেটিভ নাইট্রোজেন ব্যালেন্স, এই দুইটাই কিন্তু খারাপ। ওকে, এই যেমন এই প্রোটিনটা, এটাও কিন্তু পরবর্তীতে ফ্যাট আকারে জমে থাকে প্রেগন্যান্সি অবস্থায়। এই যে প্রোটিন বেশি নিলাম, এটা কি প্রেগন্যান্সি অবস্থায় কিন্তু মেয়েরা কিন্তু দেখবেন একটু ফ্যাটিও হয়ে যায়, তাই না? আমার মনে হয়, তাই না? এই যে প্রোটিনটা আমরা বলি, এটা কি আমরা প্রোটিনই, এটা যখন বেশি খাচ্ছি সেটা কি ফ্যাটে কনভার্ট হচ্ছে না?
আপনার কি মনে হয় কিশোর হালদার? হ্যাঁ স্যার, কিস্প্র তো হবেই। হ্যাঁ, সেটাও কিন্তু খুবই খারাপ। দেখবেন যে এই সময় কিন্তু অনেক সময় হেলদি হয়ে যায়, মানে ফ্যাট জমে খুবই। তো এই অবস্থা এটাও খারাপ খুবই। এই যে প্রেগনেন্সি অবস্থায় অতিরিক্ত যে প্রোটিনটাও খাওয়া, কিন্তু প্রোটিন কিন্তু আপনাকে খাইতে হবে একটা ব্যালেন্স করে, তাই না? হ্যাঁ স্যার, তখন তো স্যার কোনো ওয়ার্কআউট বা অন্য যেগুলো নর্মাল লাইফে করা হয় ওগুলো হয় না, শেষ শুধুমাত্র খাওয়াটা যখন হয় তখন শরীরে হ্যাঁ, এটা তবে আছে আসলে কি মায়েরা বেশি খায় এই জন্য যে বলে যে বাচ্চারও তো প্রোটিন, মানে বাচ্চারও তো এই নিউট্রিশনটা দরকার, প্রয়োজন তাই না? হয়। এই জন্য। তবে হ্যাঁ ভাই, মানে এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ দুইটাই বিভিন্ন ডিসঅর্ডারের সাথে জড়িত কিন্তু। হ্যাঁ, ব্যালেন্সটা হওয়াটা খুব ইম্পর্টেন্ট। এই জন্য বলে ব্যালেন্স, আর এর মধ্যে পজিটিভ আর নেগেটিভ আনছে। দেখেন এখানে সার্টেন ডিজিজেও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে, দেখছেন? নেগেটিভের বেলায় সার্টেন ডিজিজ, তাই না? কিছু ডিজিজের ক্ষেত্রেও এটা হয়, এবং এই পজিটিভটাও কিছু ডিজিজের সাথে রিলেটেড। কিন্তু এখানে আমরা যেহেতু উল্লেখ করি নাই সেহেতু একটু করে গেলাম, কিন্তু পজিটিভ নেগেটিভ দুইটাই কিন্তু বিভিন্ন ডিসঅর্ডারের সাথে রিলেটেড। এই জন্য আমাদের একটা ব্যালেন্স ডায়েট, একটা প্রপার ডায়েট চার্ট করি। ফুড অ্যান্ড নিউট্রিশনও কিন্তু বায়োকেমিস্ট্রি একটা সাবজেক্ট। তো আমি বলছি কি এগুলো সবকিছুই রিলেটেড। হ্যাঁ, তো আমি আবার ফুড অ্যান্ড নিউট্রিশন দিছে নতুন চ্যাপ্টার, আমাকেই দিছে পড়াইতে। ওকে, তো আমিও আসলে প্রপার ডায়েট চার্টটাও কিন্তু আমাদের বায়োকেমিস্ট্রির জানা উচিত, তাই না? অন্ততপক্ষে স্যার নিজেদেরটা নিজেদের জানা উচিত। এই জন্য তো বায়োকেমিস্ট্রির সাথে অন্যদের পার্থক্য হবে। তো আমি নিজেও এখনো কি এগুলো পড়তে গেলে আরো ভালো জানা যায়। তোমরা কিন্তু এগুলো ভালোভাবে দেখবা। 309 কোর্স এটা, মানে তোমাদের মনে হয় নেক্সট সেমিস্টারে আসার কথা না, পড়ছো? আচ্ছা, ওটা যাক, কিন্তু এইগুলো কিন্তু খুবই দরকারি আমাদের। কোন সময় কতটুকু খাবার খাবো, কি পরিমাণে খাবো, তারপর কোন সময় আমাদের কি খাওয়া উচিত, তাই না? অসুস্থ থাকলে কোন খাবার খাওয়া উচিত, তারপরে সুস্থ থাকলে কি খাবার খাওয়া উচিত, মানে সবকিছুই কিন্তু ফুড অ্যান্ড নিউট্রিশনের মধ্যে আছে। আমি তো একটু পড়াইতে গেছি, একটু অল্প একটু পড়াইছি, তার মধ্যেই আছে। হ্যাঁ, তো বায়োকেমিস্ট্রি আসলে আমাদের শরীরের যত রোগ সবকিছুই খুবই কমপ্লিকেটেড, তো মানে ব্যালেন্স রাখাটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো প্রোটিন টার্নওভারটা কি তাহলে? প্রোটিন টার্নওভার, আচ্ছা, protein turnover is defined as replacement of body protein by synthesis and degradation. মানে আসলে প্রোটিনটা কি হয়, মানে আমাদের শরীরে তো প্রোটিন প্রয়োজন হয়, এটা স্বাভাবিক। রাকিব, তোমার কোনো শব্দ হচ্ছে মনে হয়? ওকে, থ্যাংক ইউ। এখন হচ্ছে প্রোটিন টার্নওভারটা হচ্ছে সেটা আমাদের বললাম না 120 গ্রাম, এরকম আমার কাছে সেটা কই গেল। 120 গ্রাম প্রোটিন প্রতিদিন শরীরে আমাদের প্রয়োজন হয়। তাহলে প্রয়োজন হলে কি দিয়ে করতে হবে? সিনথেসিস করতে হবে, তাই না? সিনথেসিস হতে হবে যেহেতু আমাদের প্রয়োজন। আর এইটা আবার কি হয়, ডিগ্রেড হয়ে প্রোটিনটা ডিপ্লেট হয়। মানে আমি বলতেছি যে এটা হচ্ছে সিনথেসিস এবং ডিগ্রেডেশনের যে ব্যালেন্সটা, এই রিপ্লেসমেন্টটা, এটা হচ্ছে প্রোটিন টার্নওভার। কি বলতো, যে ডিগ্রেড হয়ে যাচ্ছে, তাহলে আমাদের শরীরে আবার কি প্রয়োজন হবে না? আমরা যখন খাচ্ছি কিংবা প্রোটিন ইনটেক করছি, সেটা আস্তে আস্তে কিছু সময় পরে কি হচ্ছে, ডিগ্রেড হয়ে আবার কমে যাচ্ছে, তখন আবার সিনথেসিস হওয়া লাগবে। এই যে কমন প্রক্রিয়াটা, এই যে রিপ্লেসমেন্টের প্রক্রিয়াটা, তাই না? জি স্যার। ওকে, এটাই তো। প্রোটিন টার্নওভার ইজ ডিফাইন্ড অ্যাজ রিপ্লেসমেন্ট অফ বডি প্রোটিন বাই সিনথেসিস এন্ড ডিগ্রেডেশন। ডিগ্রেড হচ্ছে, আবার সেটা আমাদের যেহেতু ডিগ্রেড হয়ে কমে যাচ্ছে, তখন আবার সিনথেসিস হওয়া লাগতেছে। এই রিপ্লেসমেন্টের প্রসেসটাই হচ্ছে প্রোটিন টার্নওভার। এখন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজম, এখন হচ্ছে আমাদের ওই মেন এগুলো চলে আসবে। তো আমি ভাবতেছি নেক্সট ক্লাসে এটা করব, তাই না? না হলে মাথায় মনে হয় বেশি হয়ে যাবে। জি স্যার। ট্রান্সএমিনেশন এগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো চলে আসবে নেক্সটে। তারপরে আমি আরেকটা ক্লাসে হয়ে যাবে, 3টা ক্লাসে এটা শেষ। এটা কিন্তু একটু বড় চ্যাপ্টার, বুঝছো? আর অনেক কিছুই আমরা এর মধ্যে যেটা প্রয়োজন নাই, এই রিঅ্যাকশন এত প্রয়োজন নাই, সেগুলো আমরা অ্যাভয়েড করে দেবো। ডোন্ট মাইন্ড, ওকে? কারণ সব জিনিস পড়তে গেলে মাথা হ্যাং হয়ে যায়, এবং সবকিছু তো তুমি এই রিঅ্যাকশন মনেও রাখতে পারবে না, বুঝতে পারছো? আমি কিন্তু এগুলো একটু অ্যাভয়েড করি তোমাদের জন্য, বুঝতে পারছো না? জি স্যার। তো আমি হয়তো আজকে কি বলতে যাই না, প্রথমে একটু এরকম মনে হয় যে স্যার কি বললো, কিন্তু একটা প্রাইমারি ধারণা পাওয়ার পরে কি হয়, আস্তে আস্তে সবকিছু ইজি হয়ে যায়। না স্যার, মোটামুটি ভালোই বুঝছি স্যার। না, এখন আসলে আমরা মেন পড়াতে কি হবে, যখন এই যে বললাম না এই মেকানিজম কিংবা এই ছবিগুলোতে যাব, তখন জিনিসগুলো কি হয় মাথায় ক্লিয়ার হয়ে যায়।
কিন্তু প্রথম দিন তো ক্লিয়ার হবে না, স্বাভাবিক, তাই না? জি স্যার। ওকে, সেটা হচ্ছে সুমিরাজ। সুমিরাজ কিরে কই গেল? ওই হচ্ছে সর্বপ্রথম আমার ক্লাসে অ্যাটেন্ড করে। সেজুতি, সুমাইয়া সেজুতি, এটা কি ক্লাসে নাই আসলে? অ্যাক্টিভ দেখাচ্ছে না? স্যার অনেক সময় নেটওয়ার্কের সমস্যা থাকে স্যার। আচ্ছা আচ্ছা, নেটওয়ার্কের সমস্যা থাকে। আমি আছি স্যার। বুঝতে পারছি। আপনি শুনছেন তো না? জি স্যার। সানজিদা আক্তার মিতু, সানজিদা আক্তার মিতু, মিতুকে আমি সম্ভবত চিনি। চিনি বলতে হচ্ছে ফেস চিনি না হয়তো, কিন্তু চিনি যেহেতু প্র্যাকটিক্যাল ছিল। 193 আর 193 ব্যাচের হ্যাঁ হ্যাঁ, সেজন্য মিতুকে চিনি, তাসিনা আক্তারকে চিনি, রাকিবকে চিনি। যদিও আমার মনে হয় একজন দেখা হয়েছিল, কিন্তু জি স্যার, চেহারা দেখা মনে হয়েছে। থাকে না। রাকিবের চেহারাটা মনে আছে, কিন্তু তাসিনা আক্তারকে, মিতুকে এভাবে ডিফারেন্সিয়েট করা যায় না। আর এই অনলাইনে এসে আমি নতুন মনে করো টিচার, কাউকেই চিনি না। ফেসবুকে তারপরে কয়েকজন আছে, তাদেরকে একটু চিনি। তারপরে ছবিতে। কিন্তু দেখো টিচার স্টুডেন্টের ইন্টারাকশনটা হয়তো অনলাইন ভিত্তিক হয়ে গেছে, আর আমি নতুন যেহেতু তা আরো কাউকে চিনি না। যদি আগে চিনতাম তাহলে কিন্তু ইন্টারাকশনটা আরো ভালো হইতো, তাই না? যদি ফেস থেকে চিনতাম, এটা স্বাভাবিক। তারপরে হচ্ছে সাবরিনা আলম, ওকে। আর রাকিব তো, সাবরিনা আলম আছে। আপনি একটু হলে বুঝতে পারছেন? একটু সামান্য? জি স্যার। মানে সব বোঝা লাগবে না, অল্প অল্প বুঝতে পারছেন? আচ্ছা, রাকিব বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। মানে একটু একটু, তাই না? পিয়ালি দে। জি স্যার। বুঝতে পারছেন আপনি? হ্যাঁ, বুঝতে পারছি। ওকে ওকে, থ্যাংক ইউ। আর আছে মৌসুমী আক্তার। জি স্যার। আপনি বুঝতে পারছেন? মৌসুমী আর সালমা, এই দুইটা নাম খুবই কমন, তাই না? আমি 5 মিনিটে করে দিচ্ছি, ওকে? মৌসুমী আর সালমা, এই দুইটা নাম খুবই কমন মনে হয়। আমার কলিগ আছে একজন, সালমা। স্যার আপনার তো একটা বান্ধবী আছে না মৌসুমী নামে? আমার মৌসুমী নামে বান্ধবী আছে, সালমা নামে নাই। সালমা নামে হচ্ছে আমার কলিগ আছে, আমার সাথে জয়েন করছে, উম্মে সালমা। আর এই হচ্ছে 191 ব্যাচে আছে উম্মে সালমা। ওকে। লিমন হোসেন তো মানে ঘুমাইছে কিনা? না স্যার, না স্যার, আছে। ওই হীরা আছে 191 ব্যাচে, আমি বলি লিমন স্যার অনেক ছেলে, ও খুব এনার্জি পায়, এনার্জেটিক ছেলে, ও তো 24 ঘন্টা অ্যাক্টিভ। তারপরে হচ্ছে শিবলি। স্যার শিবলি লকডাউনে স্যার। আচ্ছা, শিবলি লকডাউনে। স্যার হ্যাঁ হ্যাঁ, শিবলি। এই তো স্যার। আচ্ছা, ক্লাস শুনছো তো নাকি? হ্যাঁ স্যার। শোনো, প্রথম প্রথম একটু ইমব্যালেন্স মনে হতে পারে। পড়ালেখা কি হয়, প্রথম থেকে একবার একটা প্রাইমারি একটা কি বলে যে ওটাকে একটা আউটলাইন দেওয়ার পরে তারপরে ক্লিয়ার হওয়া যায়। তো মাথা গরম করার দরকার নেই, মাথা ঠান্ডা রাখবা, ওকে? এত প্রেসার নিবা না। আমি যখন পড়াবো বেশি প্রেসার নিবা না, কুল হয়ে বুঝবা। তারপরে কি বুঝতে পারো না, লাস্টে যখন একটা ওভারভিউ দিব তখন বুঝবা যে স্যার আমি এটা বুঝতে পারি না, কিন্তু পড়তে হবে, বুঝতে হবে, হ্যাঁ, ঠান্ডা মাথায় যে কি পড়ছি। কারণ তোমরা অনেক ব্যস্ত থাকো আমি জানি, বাট বায়োকেমিস্ট্রি আসলে কি একটু না বুঝলে নিজের কাছে খারাপ লাগবে, আমারও খারাপ লাগবে। ব্যস্ততার মধ্যেও সংগ্রাম করতে হবে। তোমরা অধিকাংশই ফ্রাইডে ব্যাচ, যেহেতু অধিকাংশই জব করো আমার মনে হয়, তাই না? জি স্যার। তারপরেও কিন্তু চেষ্টা করতে হবে যতটা পারা যায়। জি স্যার। তবে বেশি প্রেসার নেওয়ার দরকার নেই, বেশি প্রেসার নেওয়ার দরকার নেই। আর আমি অবশ্য কি বলবো, আমি শেষ পর্যন্ত থাকলেই হতো ভালো। সেটা হচ্ছে ফয়সাল হোসেন। ফয়সাল হোসেন। হ্যাঁ স্যার, আছি। ওকে ওকে। ইমরান হোসেন। জি স্যার। আচ্ছা, আমি আসলে হয় নাই তো আমি একবার করে এর জন্য নামও বলছি, হ্যাঁ। ফারজানা জাহান। জি স্যার। ওকে, থ্যাংক ইউ আপু। আপনি ক্লাস বুঝছেন তো একটু একটু, না? জি স্যার, বুঝছি। ওকে, আরিয়ান মোর্শেদ।
আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার কি কেমন অবস্থা? আছেন স্যার? এই তো ভালো। বুঝতে পারছেন একটু? জি স্যার। ওকে ওকে। এখন পরবর্তী ক্লাসে শুক্রবার এটা হচ্ছে সমস্যা, একটা গ্যাপ, হ্যাঁ? তারপরে আমি যা বলছি একটু বোঝার চেষ্টা করলে ভালো হবে, হ্যাঁ? এর জি মধ্যে। স্যার। আর নেক্সট শুক্রবার আমরা হচ্ছে একদম অ্যামিনো অ্যাসিড মেটাবলিজমে ঢুকবো, ওকে? আর হচ্ছে আয়েশা সিদ্দিকা, এই নামটাও খুবই কমন, আমারই বান্ধবী জি স্যার। আসছেন। তারপরে হচ্ছে গত ব্যাচেও ছিল আয়েশা সিদ্দিকা লীরা, জি স্যার। আপনার নামটাও কমন, তাই না? আচ্ছা, কমন বললে আবার রাগ করেন না, আমার নামটা আনকমন, ঠিক আছে? এই আমার নামটা আনকমন, তাই না? স্যার জি আমার স্যার, আমি নাম এই প্রথম আনকমন শুনছি স্যার। আচ্ছা, আমার নাম শুনে আমার নামটা ভালোভাবে উচ্চারণও করতে পারে না অনেকে, এটা আমার জন্য খুবই প্যাথেটিক। স্যার স্যার, হলো এটা- যে যদিও আনকমন বাট খুব সুন্দর একটা নাম। সুন্দর নাম না? স্যার ইন্ডিয়ান কোন সেলিব্রিটির নাম আছে কি স্যার? ইন্ডিয়া সেলিব্রিটির নাম কিশোর ছিল, ব্যানার্জি, কিন্তু সে, কলকাতায়। আমি বলি, সে নায়কটা হচ্ছে বুড়া নায়ক। আমার নামটা যে কেন তার নামে দিছিল। স্যার সেই সময় কিন্তু স্যার একজন ক্রেজ ছিল। এটা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, সেই সময়ে মানে একটা তারকা ছিল, ভিক্টর ব্যানার্জি, ওকে? চুল হয়তো একটু কমে গেছে সামনে থেকে, কিন্তু স্যার দাড়িটা যে একটা স্টাইল দেয় মানে আমার কাছে এখনো স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর 2 মিনিট, ওকে? আমি এরকম গল্প বললে অনেকে মনে করে স্যার গল্প করছেন। পিএইচডির ব্যাপারে যদি একটু বলতেন স্যার, আপনি কি এখন অনলাইনে পিএইচডি শুরু করে দিয়েছেন নাকি স্যার গিয়ে করতে হবে? কিশোর, আমি তারপরে সবার অনুমতি নিয়ে 2 মিনিট বলি। আসলে এগুলো নিয়ে আমি বেশি বলি, তখন হয়তো অনেকে বলতে পারে স্যার নিজের এগুলো নিয়ে একটু বেশি বলে। আমার মনে হয় এগুলো তোমাদের জানা উচিত। সামনে আমরা কি করব? হ্যাঁ, কারণ এখানে সবাই তো না। তবে আমি বলি, সেটা হচ্ছে আমি বলবো, সবাই কি বলবো তাই বলো। আমি অবশ্যই স্যার, অবশ্যই। বলেন। ওকে ওকে ওকে। না, অনেকে বিরক্ত হয়েও না, আমাকে বলবা ক্লিয়ারলি, ওকে? এটা হচ্ছে, আমারটা হচ্ছে অনলাইনে শুরু করি নাই। অনলাইনে আমার 1 জুলাই হচ্ছে এনরোলমেন্ট, ওকে? তো এমনি দোয়া করো তোমরা, আমি যেন যে শুরু করতে পারি, বুঝতে পারছো? কারণ অনলাইনে আসলে কি, আমাদের তো ল্যাব বেসড, অনেকে আছে কি ল্যাব বেসড না। আরেকটা জিনিস, আমরা যে বায়োকেমিস্ট্রিতে পড়ি, দেখো অস্ট্রেলিয়া কিন্তু অন্যদেরকে ঢুকতে দিচ্ছে না, কিন্তু যারা অনলি মেডিকেল ফিল্ডে, আমরা কিন্তু মেডিকেল ফিল্ডে, তাই না? আমার এটা হচ্ছে বায়োমেডিক্যাল এন্ড হেলথ সায়েন্স, সো এটা মেডিকেল ফিল্ডে, সো আমাদেরকেই অনলি পারমিশন দিচ্ছে, স্পেশাল পারমিশন। কারণ আসলে আমাদের সাবজেক্টটা থেকে আমরা এটা বুঝতে পারি যে আমাদের একটা ইম্পর্টেন্স আছে। আরে কোভিড চলে এসে তো আরো আমরা বুঝতে পারছি, বিশেষ করে আমাদের দেশে কি সুযোগ সুবিধাটা, মানে অসত্য হলো সত্য এটাই, মানে অসত্য বলতেছি, খারাপ লাগলেও সত্য এটাই যে একটু কম, এটা সত্য। কিন্তু বাইরের অপরচুনিটিটা অনেক বেশি, মানে আমরা যারা বায়োকেমিস্ট্রি, আর বায়োকেমিস্ট্রি টপ সাবজেক্ট, আসলে টপ সাবজেক্ট। মানে বাইরে গেলে আরো বোঝা যায় যে টপ সাবজেক্ট। তো সেই হিসেবে আমার হচ্ছে, আমি একটা অ্যাপ্লিকেশন করছি ট্রাভেল এক্সেমশন, মানে ট্রাভেল রেস্ট্রিকশন এক্সেমশন এর জন্য, মানে একটা স্পেশাল পারমিশন নিয়ে অস্ট্রেলিয়াতে ঢুকতে হচ্ছে। আর এটা বেশিরভাগই বায়োমেডিক্যাল সায়েন্স, মানে মেডিকেল ফিল্ডে যারা, তাদেরকে দিচ্ছে। সো আমার এই 8 দিন হলো, আশা করি 15 থেকে 20 দিনের মধ্যে, আগে হচ্ছে 10 দিনের মধ্যে দিয়ে দিত, এখন একটু ডিলে করছে। তো আশা করি 15 থেকে 20 দিনের মধ্যে একটা আউটকাম পেয়ে যাব। তবে তোমরা একটু আমার জন্য দোয়া করো যেন আমি আউটকামটা আসলে পজিটিভ হয়, ঠিক আছে? হ্যাঁ, কারণ আমরা হচ্ছে ল্যাব বেসড, তো আমরা চাই যে হচ্ছে ল্যাবে যে একদমই ফেস টু ফেস ক্লাসটা শুরু করতে। আর যদি আমি নাও যেতে পারি, তারপরেও আমার এনরোলমেন্টটা 1 জুলাই হবে, সেটা হবে তখন অনলাইনে। আর আমি এখন শুরুই করি না, আমাকে সেমিনার বলো, বিভিন্ন গ্রুপে বিভিন্ন সেমিনারে ইনভাইট করতেছে, এখন কি করি বলো তো? হ্যাঁ, আর এখানে থেকে, দেশে থেকে কি হয়, ফুল কনসেন্ট্রেশনটা দেয়া যায় না। এখনই জয়েন দিয়ে রাখবেন। হ্যাঁ, বলছিলাম যেগুলোতে ইনভাইট করতেছে ওগুলোতে হ্যাঁ, জয়েন করে রাখবেন। অবশ্যই জয়েন করতে হবে, সেটা আমার প্রফেসরই আমাকে ইনভাইট করছে, তো বুঝছো, এখন উপায় নাই। আমাকে একটা পেপারও লিখতে দিচ্ছে, তো এগুলো আসলে পার্সোনাল কথা। তবে আমি এটুকু বলি, বায়োকেমিস্ট্রিতে পড়তে গেলে আমাদেরকে একটু ইলাবোরেটলি জানতে হবে, অন্যদের থেকে যেন আমাদের পার্থক্যটা আমরা বুঝতে পারি। আমি যে অনেক কিছু জানি সেটা না, তোমরা অনেক কিছু জানবা, বুঝবা, একটু ভিতরে ঢুকে বুঝবা, তাহলে দেখবে নিজের মধ্যে একটা আলাদা ফিলিংস আসবে যে হ্যাঁ, আমি এই জিনিসগুলো জানি। আর বায়োকেমিস্ট্রি আসলেই অনেক ভালো সাবজেক্ট, আমি নিজের সাবজেক্ট বা তোমাদের সাবজেক্ট, তোমরাও তো বায়োকেমিস্ট্রি স্টুডেন্ট, তোমরাও তো বায়োকেমিস্ট, তাই না? সো আসলে এটা আমরা ফিল করতে পারি না এদেশে থেকে,
যে আমরা এই সাবজেক্টটা টপ সাবজেক্ট, কারণ ওই ফ্যাসিলিটিস আমাদেরকে সেভাবে দেয় না। যেমন এই আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে আরো হচ্ছে একটু ইমপ্রুভমেন্ট দরকার আছে, ল্যাবরেটরি বেসড, হ্যাঁ এগুলো হাতে কলমে শেখা, এগুলো দরকার আছে। তো এগুলোর জন্য যদি একটু সরকার থেকেও একটু যদি কোনো নজর পাইতো তাহলে ভালো হইতো। যেটা আরো 15% ব্যাট যোগ হয়েছে। ভ্যাট যোগ হয়েছে, এটা আমিও দেখে খুবই অবাকই হলাম, কারণ করোনার সময়ে করোনার সময় ভ্যাট যোগ হওয়া আরো বেশি প্যাথেটিক। তো দেখা যাক কি হয়। স্যার আপনার গ্রাজুয়েশন তো বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি। মাস্টার্স তো করছেন, মাস্টার্সেও কি ওই একই সাবজেক্ট? হ্যাঁ মাস্টার্স একই সাবজেক্ট বলতে কি আমি বলি, পাবলিক ইউনিভার্সিটির একটা ব্যাপার আছে, এখানে থিসিস থাকে। তো এই থিসিসটা, তোমাদের থিসিসটার মধ্যে পার্থক্যটা এটা হচ্ছে, আমাদের থিসিসটা হচ্ছে একদম রিসার্চ বেসড, মানে রিসার্চ করে। আরেকটা কথা হচ্ছে কি, আমি মাস্টার্স লেভেলে হচ্ছে এই রিসার্চ করে, এই থিসিসে রিসার্চ করেই 5টা পেপার করছি। এবং আমি যে মানে খুব এ করে বলতেছি না 5টা পেপার করছি, তারপরে হচ্ছে মানে খুবই ভালো ভালো জার্নাল। স্যার টপিক কি ছিল স্যার? আচ্ছা আমার এটা হচ্ছে হেভি মেটাল নিয়ে, যেমন আর্সেনিক, লেড, ম্যাঙ্গানিজ। কিন্তু এইটার সাথে আমরা দেখছি হেভি মেটালটা হচ্ছে আমি 4টা জিনিসের উপরে দেখছি, সেটা হচ্ছে নিউরো কগনিটিভ ডিসঅর্ডার বা কগনিটিভ ডিসঅর্ডার বলতে পারো, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট, ঠিক আছে? মানে বিডিএনএফ আমরা বিভিন্ন মার্কারও মাপছি। হ্যাঁ এই হেভি মেটালগুলো। টপিক সিলেকশনের ক্ষেত্রে কোন গাইডলাইন স্যার আপনার কাছ থেকে আমরা পেতে পারি? পিএইচডি স্যার পেপারে, রিসার্চ পেপারে ভিন্নভাবে করি স্যার। কোশ্চেনটা এই হলো স্যার, আপনি যখন সাব টপিক সিলেক্ট করেছিলেন কোন পদ্ধতিতে বা কিভাবে করেছিলেন? আচ্ছা এখন কথা হচ্ছে কি, আমি আমাদের ওখানে যেমন আমি জানি এই ল্যাবটা হচ্ছে বেস্ট, আসলে কি এই সুযোগটা আসলে তোমাদের নাই। তো আমি আমার কথাটা বলি, সেটা হচ্ছে আমি যখন আমার ডিপার্টমেন্টে শুরু করি তখন থেকেই জানি যে এই স্যার ভালো রিসার্চ করে, ওই স্যার ভালো রিসার্চ করে। তখন কি হয়, ইনি অনেক ভালো রিসার্চ করছে, সবাই কিন্তু ভালো রিসার্চ করে না। তো আমার এটা হলো মাস্টার্সটা কিন্তু আসলে যে আমরা একদম ডিপ লেভেলে চলে যেতে পারি এমনটা না। সো আমরা আসলে আমি আসলে চুজ করছিলাম মেইনলি হচ্ছে এই টিচারের পারফরমেন্স, তার ল্যাবের পারফরমেন্স, তার ল্যাবের পেপার, এগুলোর উপরে ডিপেন্ড করে। সবাই কিন্তু ভালো রিসার্চ করতে পারে না। হ্যালো স্যার, আমি বলি এবার তোমাদের ক্ষেত্রে হয়তো হতে পারে ন্যানো পার্টিকেল কিংবা প্রোটিন নিয়ে, কিংবা প্ল্যান্ট বায়োটেকনোলজি নিয়ে, কিংবা হচ্ছে বিভিন্ন বায়োটেকনোলজি রিলেটেড আরো অনেক কিছু আছে, আর বায়োলজিক্যাল সায়েন্সে, তাই না? ক্যান্সার নিয়ে হতে পারে, এক একজনের এক এক রকম। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ অবশ্যই স্যার, মানে আমি যদি ফিউচারে মানে যেই সাবজেক্টটা চুজ করি বা যেই ফিল্ডে আমি কাজ করতে চাই, ওই সাইডে যদি আমি থিসিস করি তাহলে কি সেটা আমার জন্য কি ভালো হবে? না আমি এখন যেই কোনো একটা করলাম, পরে আমি আমার মতো করে সাবজেক্ট চুজ করে আমি ওই ফিল্ডে চলে গেলাম? আচ্ছা এখন এই কথাটার প্রেক্ষিতে আমি বলি, সেটা হচ্ছে কি মাস্টার্সে যেটা আমরা থিসিস করি বা মাস্টার্সে যে কাজটা আমরা করি একটা রিসার্চ, সেইটার ভিত্তিতে আমরা পিএইচডিটা পেয়ে যেতে পারি ইজিলি। যেমন আমরা যখন কোনো প্রফেসরকে কনভিন্স করি তখন আমি বলি যে আমি এই বিষয়ে এই কাজটা করছি এবং ফার্দার আপনার সাথে আমি এই কাজটা করতে খুবই আগ্রহী। তারা জানে যে মাস্টার্সে সে একদম ডিপে চলে যেতে পারে না, সে একটু হলেও এই কাজটা করছে, সো আমার সাথে তার অ্যালাইন হয়। ব্যাপারটা বুঝছো? অ্যালাইন হওয়া, যে এই কাজটা করছে, আমার এখানে সেই সুযোগটা পাইলে অনেক ভালো কাজ করবে। তো আমি যে টপিকসের উপরে কাজটা করি সেই টপিকসে পিএইচডি পেতে আমার অনেক হেল্প হয়, কারণ আমি প্রফেসরকেও ইমপ্রেস করতে পারি এবং প্রফেসরকে আমার আগ্রহটা প্রকাশ করতে পারি যে আমি এই বিষয়ে এই কাজটা করছি, আমি ফার্দার অ্যাডভান্স লেভেলে রিসার্চ করতে চাই এবং আপনার সাথে কাজ করতে পারলে আমি কৃতজ্ঞ হব, এরকম টাইপের। তখন সে ইমপ্রেস হয় এবং ওই প্রফেসরই তোমাকে রিকমেন্ড করে। তো এক্ষেত্রে তোমার একটা হেল্প হয়, তুমি যে টপিকসটা সিলেক্ট করলা সেই টপিকসে যদি কাজ করো, দেন পিএইচডিটাও ওই টপিকসেই তুমি করতে পারবা, এটা তোমার জন্য হেল্প হয়। এবং আমার কথা দিয়ে আমি যদি উদাহরণ দিই তাহলে তোমার জন্য ইজি হয়ে যাবে। সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি আমার ওখানে হেভি মেটালটাকে ফোকাস করা হয়, কিন্তু বিভিন্ন ডিজিজের সাথে এটা রিলেশনটা দেখানো হয়, কজটা দেখানো হয়, ঠিক আছে? তার মধ্যে আমি যেমন করছি কগনিটিভ ইম্পেয়ারমেন্ট বললাম, মানে ব্রেন রিলেটেড ডিসঅর্ডার একটা করছি, অ্যাজমা একটা করছি, আর ডায়াবেটিস করছি। আমি অবশ্যই 3টা করছি। অ্যাজমা মানে রেসপিরেটরি কমপ্লিকেশনস এর যত ফিল্ড আছে, তোমার অ্যাজমার ফিল্ডও কিন্তু অনেক, রেসপিরেটরি কমপ্লিকেশন, বুঝতে পারছো? এর ফিল্ডও বহু। তো এই অ্যাজমা নিয়ে করছি।
কিন্তু আমার ফোকাস পয়েন্ট ছিল হচ্ছে হেভি মেটালের সাথে রিলেশন। তো আমি তিনটা জিনিস দেখছি, সেটা হচ্ছে অ্যাজমা, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট আর হচ্ছে ডায়াবেটিস। আমার ফার্স্ট অফ দ্য পেপারটা হচ্ছে ডায়াবেটিস। তাহলে আমি যখন প্রফেসরকে লিখছি তখন আমি তিনটাই তাদেরকে এক্সপ্লেইন করতে পারছি যে আমি হচ্ছে মানে আমি যে বিষয়ে যার কাছে যেতে চাইছেন আমি বলছি আমি কগনিটিভ ইম্পেয়ারমেন্ট নিয়ে এটা দেখছি, ফার্দার আপনার সাথে এই কাজটা আমি করতে খুবই আগ্রহী, আর আমার নিউরো সায়েন্সের প্রতি একটা আগ্রহ আছে। হ্যাঁ, প্রথম থেকে ভাবতাম যে আমি নিউরো সায়েন্টিস্ট হব, এবং আমি আমার যে কাজটা করছি তার ডেসক্রিপশনটা তাকে দিয়ে দিচ্ছি, এই কাজটা আমি করছি, সো ফার্দার আপনার সাথে এই কাজটা করতে পারলে আমার খুবই ভালো লাগবে এবং আমার সায়েন্টিস্ট হওয়ার ড্রিমটাও পূর্ণ হবে আপনার সাথে কাজ করতে পারলে। এভাবে তাকে ইমপ্রেস করতে পারছি। ওকে, আমি যদি অ্যাজমার ফিল্ডে যাইতাম তখন আমি কি করছি, অ্যাজমা রিলেটেড যে পেপারটা করছি সেটাকে ফোকাস করছি, আমার ফোকাস পয়েন্টটা থাকবে তখন অ্যাজমার পেপারটা। তখন আমি তাকে বলছি আমি এই কাজগুলো করছি, আপনার সাথে আমি এই কাজ করতে চাই। আমার জন্য ছিল ডোর ওপেন তিনটা সাইডে, সেটা হচ্ছে ডায়াবেটিস, তারপরে হচ্ছে অ্যাজমা এবং ওই কগনিটিভ ইম্পেয়ারমেন্ট। তো আমি যখন নিউরোসায়েন্স এখন হয়েছে আমি তখন এই কগনিটিভ ইম্পেয়ারমেন্টের এই পেপারটাকে ফোকাস করছি। তবে হ্যাঁ, তোমরা চাইলে মাস্টার্সে যেটাই করো বা এই থিসিসটা যেটাই করো, তোমরা প্রফেসরকে ইমপ্রেস করে মলিকুলার বায়োলজিতে ইমপ্রেস এটা দেখাইতে পারো, দেন তোমরা সেদিকে যাইতে পারো, কোনো অসুবিধা নেই। তবে এটা ইজি হয়, ওরা সবাই জানে যে মানে কি এমএসসি করে সে যে অনেক ভালো রিসার্চার হয়ে যায় কিংবা অনেক ভালো ডিপে চলে যায় সেটা না। এই জন্য তোমরা তাকে আগ্রহ প্রকাশ করলে সে যদি ইমপ্রেস হয় তোমরা সে সাইডেও যেতে পারো, যেটা তোমার থিসিস না, সে সাইডেও যেতে পারো। স্যার কিন্তু অ্যালাইন হলে হ্যাঁ বলো। স্যার বলতেছি নরমালি একটা পেপারে স্যার মিনিমাম ম্যাক্সিমাম ডে কেমন যায়, কতদিন ধরে কাজ করা লাগে স্যার এট লিস্ট এরকম? আচ্ছা, এখন আমি যেটা বলি মানে তোমাদের ক্ষেত্রে একটু কমপ্লিকেটেড এটা, এইজন্য আমি অবশ্য থাকলে তোমাদেরকে নিয়েই কাজ করতাম, এটা আমার খুবই একটা ড্রিম বলতে পারো, যে যাদের ইচ্ছা তাদেরকে আমি কি করতাম একটা গ্রুপে, কিন্তু আমি আসলে এগুলো না বলি কারণ আমারও খারাপ লাগবে। সেটা হচ্ছে স্যার আপনি আমাদের প্রশ্নগুলো শুনে হয়তো আমাদের গাইডলাইন বা আমাদের নিয়ে কাজ করার মতো স্যার একে আমাদের ল্যাব নেই, তারপরে আমাদের যাদের ইন্টারেস্ট আছে আমরা কার কাছে যাব কিভাবে কি করব এই চিন্তা করতে করতেই স্যার আমাদের সময় চলে যাচ্ছে। অলরেডি আমরা থার্ড ইয়ারে উঠে গেছি, এই বছর সামনের বছর তো দেখতে দেখতেই চলে যাবে, আলটিমেটলি দেখা যাবে আমাদের কোনো কিছুই হয়নি। আচ্ছা, এটা আমি বুঝতে পারছি। এখন এই জন্য একটু কমপ্লিকেটেড হয়ে যায়, এই জন্য যে আমরা যখন রিসার্চ করছি আমি বলছি ল্যাব সিলেক্ট করে করছি, টিচার সিলেক্ট করে করছি। তোমাদের এই অপরচুনিটিসটা আমি পার্সোনালি জানি যে একটু কম আছে, তাই না? জি স্যার, এটা স্বীকার করতে হবে, কারণ তোমাদের না স্যার নাই স্যার। আচ্ছা আচ্ছা, কিন্তু আমাদের ছিল ওই সুযোগটা একটু বেশি যে আমি সিলেক্ট করতে পারছি। এখানে 5 জন আছে, সাপোজ 5 জন ভালো রিসার্চ করে, আমি এর মধ্যে সিলেক্ট করতে পারছি এ ভালো পেপার করে, মানে এই সরি এ বলছি এ স্যার ভালো রিসার্চ করে, এরকম এগুলো আমরা ফোকাস পয়েন্টে আনতে পারছি। কিন্তু তোমাদের জন্য এটা একটু কমপ্লিকেটেড। এবং আমাদের কি ছিল, আমাদের ছিল আমরা একটা ডিজাইন করতাম, রিসার্চ ডিজাইন, দেন সেই অনুসারে কিট। আমাদের স্যারের হচ্ছে বাইরে কোলাবোরেশন ছিল, সো তারা ওই কিটটা ইজিলি প্রোভাইড করতো এবং লাখ লাখ টাকার কিটও পাইছি। ওকে, অনেক অনেক কত যে করছি, হ্যাঁ লাখ লাখ টাকা, প্রচুর দাম। এটা তো আমাদের জন্য আরো বড় একটা সমস্যা স্যার, ফিনান্সিয়াল কস্টটা। হ্যাঁ হ্যাঁ, এটাই তো আমি তোমাদেরকে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে তোমাদের জন্য এটা একটু প্রবলেমেটিক, কারণ হচ্ছে তোমরা এই সুযোগটা পাচ্ছ না, কারণ তোমাদেরকে ডিজাইন করে যে সেটা করতে হবে এই ফান্ডটা, এটা যদি অনেক টিচার একটু ফান্ডের জন্য অ্যাপ্লাই করতো সেটা আসলে ভালো হইতো, কম পাইলেও যা আছে বললাম না, যা আছে তাই নিয়ে আমাদের করা। কিন্তু কি হবে, আমাদের এখানে তো এরকম ফান্ড দেয়ই না, আর পাবলিক ইউনিভার্সিটিতেও দেয় 2 লাখ টাকা। হ্যাঁ, এইটা একটা প্রবলেম। কিন্তু অনেকে কি করে, ডায়াগনস্টিকে বিভিন্ন ল্যাবে কাজ করে, তো যদি তাদের ওই অপরচুনিটিটা থাকে তাহলে ওখান থেকেও কিছু, এইটা কিন্তু ক্লিনিক্যাল ডাটা, ওকে, ওখান থেকেও যদি কিছু ডাটা নিয়ে তারা যদি চায় তাহলেও মানে ম্যাক্সিমাম কতগুলা মানে স্যাম্পল হলে সবথেকে বেটার হয়, ভালো রিসার্চ পেপার হয়? এটার কোনো ইয়ে নাই, ক্রাইটেরিয়া বলতে এরকম নাই। যত স্যাম্পল নাম্বার, আমি বলি যত স্যাম্পল নাম্বার বাড়বে সেই পেপারটা তত ভালো হবে এবং তার স্ট্রেন্থটা তত বাড়বে এবং ভালো জার্নালে যাওয়ার সম্ভাবনা বেশি, কারণ স্যাম্পল নাম্বারটা অবশ্যই ইম্পর্টেন্ট। যত স্যাম্পল বাড়বে ততই, যেমন 50টা যদি আমি সাপোজ ডায়াবেটিক পেশেন্ট নিই, তার সাথে যদি আমরা হার্ট ডিজিজের একটা কোরিলেশন, কোমরবিডিটিটা দেখি, বা এটা কি বলে এটা, হ্যাঁ, তো এই দুইটা মার্কারের যদি আমরা একটা কোরিলেশন দেখি যে এই পেশেন্টের
এই ফার্দার এই রিস্কটা হওয়ার বেশি, হার্ট ডিজিজ বলো কিংবা কিডনি ডিজিজ বলো, তাই না? বা রেটটা কম। যেমন সাপোজ হচ্ছে যাদের ক্রিয়েটিনিন লেভেল কম তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনাটা মানে গ্লুকোজ লেভেলটা বেশি। এভাবে দেখবা তোমরা যখন একটা ডাটা সাজাবা তখন বুঝতেই পারবা। ওভারঅল তোমরা কিন্তু একজন একজন করে মাপো না, রিসার্চে কখনো একজন একজন মাপা হয় না, কন্ট্রোল কিছু নেওয়া হয়, মানে যারা নন ডায়াবেটিক পেশেন্ট বলতে পারো বা যাদের ডায়াবেটিস নাই, আমি উদাহরণ দিচ্ছি কিন্তু, তাহলে তাদেরকে নিলা কন্ট্রোল, আর যারা ডায়াবেটিক পেশেন্ট তাদেরকে নিলা। এখন এদের যারা নর্মাল পিপল তাদের কিছু প্যারামিটার নিলা, গ্লুকোজ, ক্রিয়েটিনিন, ট্রোপোনিন, ঠিক আছে, এইরকম একটা ডিজাইন করবা, তারপরে ওই প্যারামিটার গুলো নিলা, কমন প্যারামিটার যেগুলো ডায়াগনস্টিকে যেগুলো ল্যাবে মেজার করাই হয়, হ্যাঁ তোমাদের জন্য বলতেছি। তখন এই ডায়াবেটিক পেশেন্টের ওই প্যারামিটার গুলো আর নন ডায়াবেটিক যারা নরমাল পিপল তাদের প্যারামিটার গুলো, তখন তোমরা একটা স্ট্যাটিস্টিক্যাল কোরিলেশন টানলেও বুঝতে পারবা যে এই ডায়াবেটিক পেশেন্টের এই প্যারামিটারটা বেশি, ঠিক আছে। এবার হার্ট ডিজিজের সাথে কিংবা লিপিড প্রোফাইলের যদি আমরা দেখি তখন দেখি যে এই যাদের হচ্ছে বা কিডনি ডিজিজের সাথে যে প্যারামিটার গুলো, আমরা যদি তার সাথে ডায়াবেটিসের প্যারামিটারের যদি কোরিলেশনটা দেখি তখন যদি দেখি রিস্কটা কম, মানে কম দেখা গেল গ্লুকোজ বাড়লে ক্রিয়েটিনিন কমছে, এটা কিন্তু কমন, গ্লুকোজ বাড়লে ক্রিয়েটিনিন কমছে, তখন আমরা বলতে পারি কি যে ডায়াবেটিক পেশেন্টদের কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনাটা কম, ওকে, কিংবা এই ক্রিয়েটিনিন লেভেলটা লো হওয়াটাই ডায়াবেটিস হওয়ার জন্য দায়ী, ঠিক আছে। কারণ স্কেলেটাল মাসল, এগুলো একটা মেকানিজম আছে, স্কেলেটাল মাসল হচ্ছে এই গ্লুকোজটা কি হয় ওখানে যে কাজ করে, আর ক্রিয়েটিনিন লেভেল লো মানে হচ্ছে এটা কি নির্দেশ করে বলতো, যে স্কেলেটাল মাসলটা রিডাকশন, কারণ লোয়ার ক্রিয়েটিনিন লেভেল ইজ দ্য ইন্ডিকেটর অফ মাসল মাস রিডাকশন। তাহলে এই গ্লুকোজটা যে মাসল মাসে যে কাজ করে, আর মাসল মাসে যদি রিডাকশন হয়ে যায় তখন কি গ্লুকোজ কাজ করতে পারবে? তাহলে এই যে লোয়ার ক্রিয়েটিনিন লেভেল কিন্তু এই ডায়াবেটিস হওয়ার জন্য কিন্তু দায়ী, এখানে আমরা বুঝতে পারছি, বুঝতে পারছো? মানে একটু তোমাদের মাথায় এগুলো তো অত সহজে যাবে না, তো আমি বলতে চাচ্ছি যা আছে তোমরা যদি ল্যাবরেটরি বেস যদি কিছু ডাটা নিয়েও যদি এরকম করতে চাও করতে পারো কিন্তু। স্যার এখানে স্যার আমার একটা মানে এটা তবে এর মধ্যে একটা লাগে যে সেটা হচ্ছে ইথিক্যাল পারমিশন। হ্যাঁ স্যার, আপনি মাস্টার্সের যে ডিগ্রিটা, স্যার মাস্টার্সের ডিগ্রিটার নাম কি ছিল? এটাও কি মলিকুলার মানে বায়োকেমিস্ট্রি? হ্যাঁ আমার এমএসসি ওইটাই এমএসসি ওই ইন বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি। কোর্সটা শুধুমাত্র পিএইচডি লেভেলে গিয়ে করা যায়? হ্যাঁ মানে ভিন্ন সাবজেক্ট যেটা হচ্ছে এই যে মানে ফিক্সড আমার যে একটা স্পেসিফিক টপিকসটা হচ্ছে আমি পিএইচডি তেই সিলেক্ট করতে পারি। স্যার আপনি কি প্রফেসর ফান্ড যাচ্ছেন না ভার্সিটি ফান্ড? আচ্ছা আমার এটা হচ্ছে গভর্নমেন্ট ফান্ডই। গভর্নমেন্ট ফান্ড, আচ্ছা। না এটা এমনি ফান্ড বলো যা বলো সব ওকে, সব ওকে, খুবই ভালো খুবই ভালো। হ্যাঁ মেলবোর্নে এবং অন্যান্য আমার যারা বড় ভাইরাও গেছে তার তুলনায় মনে করো $2000 বেশি বড়। হ্যাঁ সবই ভালো কিন্তু স্যার ভালো স্যার অনেক ভালো। না আমার ফুললি ফান্ডেড, হেলথ ইন্স্যুরেন্স থেকে শুরু করে সব। হ্যাঁ স্যার বুঝতে পারছি, মানে সবকিছুই আছে এর মধ্যে। হ্যাঁ কিন্তু সমস্যা একটাই, করোনা হয়ে দেশে বসে আছে, এটাই। স্যার এটা তো স্যার একদিন শেষ হয়ে যাবে স্যার। হ্যাঁ হ্যাঁ এটাই চাই, দোয়া করো আর আমি যেন দ্রুত চলে যেতে পারি। ওকে জি স্যার। ওকে ওকে থ্যাংক ইউ। আপনি তো প্রথমে স্যার মেডিকেলের চেষ্টা করেছিলেন, তারপর যেহেতু বায়োকেমিস্ট্রি পড়তেছেন তারপরে স্যার তাহলে সাবজেক্টটা চুজ মানে এই যে নিউরো বায়োকেমিস্ট্রি এটা কি স্যার মাস্টার্সে বসে চুজ করছেন নাকি স্যার আপনি অনার্স করতে করতে স্যার? না আসলে কি আমি বলি, আমাদের কি প্রথমে কিন্তু সিলেক্ট করা হয় না। তুমি যেমন এখন আসছো তুমি কিন্তু এখনো সিলেক্ট করতে পারো না তুমি কোন দিকে যাবা। হ্যাঁ স্যার এটা এইজন্যই। হ্যাঁ কিন্তু একটা থাকে মানসিক ভাবে যে একটা পছন্দের জায়গা থাকে, সেটা আলাদা। কিন্তু আমি যখন একটা কাজ করছি, সাপোজ তোমরা একটা প্রজেক্ট করছো মনে করো ডায়াবেটিস নিয়ে হোক কিংবা হার্ট ডিজিজ নিয়ে হোক, কার্ডিওভাস্কুলার ডিজিজ নিয়ে কত প্রফেসর কাজ করে জানো তো, এগুলো নিয়ে যখন একটা কাজ করবা সাপোজ, তখন তুমি সেদিকে প্রফেসরকে লিখলে তোমার কি হবে, অ্যালাইনমেন্টটা হয় যে তুমি এই কাজটা একটু হলেও করছো সামান্য। ওরা দেখে যে এরা একটু হলো পারে কিনা, প্রফেসররা তো একটু হলো চেক করে যে এ পারে কিনা, জানে কিনা এই বিষয়গুলো। ওরা জানে যে এরা যে খুব স্ট্রং মানে এগুলো সম্পর্কে জানে, সেটা ওরা এক্সপেক্ট করে না। ওরা শুধু এক্সপেক্ট করে এটা যেন এ জানে, প্রাথমিক লেভেলে জানে। ওকে স্যার আমার এই কথাটা বলার এইটাই কারণ স্যার, আমাদের যখন একটা ছোট সাবজেক্ট মানে একটা সাবজেক্ট চুজ করা হবে তো আজীবন ওটার সাথে সংসার করা হবে। তো স্যার সেটা যদি করি আমরা আগে থেকেই স্যার টুকটুক করে আগানো লাগবে, তো আমাকে ওটা করতে হবে। আর পরবর্তীতে দেখা গেল যে 50 বছর 60 বছর হওয়ার পরে যদি আমি চিন্তা করি আমি একটা ভুল সাবজেক্ট আসছে, এটা আমি ফিল পাচ্ছি না, কেন আমি এটাই করলাম, মানে ভুল কিছু করার থেকে না করা ভালো। তো এটা কিভাবে আপনি কিভাবে চুজ করলেন বা আপনার যে পদ্ধতিটা এটা যদি আমরা জানতে পারি আমরা ওইভাবে আমরা একটু করে আগাতে পারি। আমি বলি আমি ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস, ওয়ান অফ দ্য টপ ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ তো ওখানেও আমাকে বারবার
স্যার ইউনিভার্সিটির নামটা আবার একটু রিপিট করবেন প্লিজ। সরি, আমার ইউনিভার্সিটি হচ্ছে রয়্যাল মেলবোর্ন ইনস্টিটিউট অফ টেকনোলজি, RMIT। ওকে। ও আচ্ছা স্যার। আর আমাকে হচ্ছে আরো অনেক জায়গা থেকে অ্যাপ্লাই করতে বলছে, সেটার মধ্যে একটা হচ্ছে ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস, যেটা র্যাঙ্কিংটা একদমই উপরে। বাট জি আমি স্যার। নিউরো সায়েন্সে আমার এই টপিকসটা এবং আমার এই টপিকসটা বলতে কি এটা একটা থেরাপি নিউ ডিজাইন করা। সো আমার মনের মধ্যে একটা ফিলিং ছিল যে আমি এমন কিছু করতে পারলাম যেটা একদম মানুষের ডিরেক্ট কাজে লাগে, অ্যাপ্লাইড। যে আমি জি একটা স্যার। থেরাপি, সাপোজ এই ভ্যাকসিনটা, এটা কি মানুষের ডিরেক্ট কাজে লাগছে না? জি স্যার। আমি বাচ্চাদের নিওনেটাল স্ট্রোক কিংবা এই তার কমপ্লিকেশন নিয়ে, ফার্দার কমপ্লিকেশন নিয়ে কাজ করি। তো এই থেরাপিটা এখনো পর্যন্ত ডিসকভারি হয় নাই। তো আমি আমার কাজ হচ্ছে 110 কোটি টাকার একটা প্রজেক্ট পাইছি ইউরোপের 7টা দেশের সাথে কোলাবোরেশন, এবং আমার প্রজেক্টটা হচ্ছে তার মেন। সো কি হয়, পিএইচডি তে কাজটাও অনেক ইম্পর্টেন্ট, জি স্যার। মোর দ্যান দ্য র্যাঙ্কিং। ওকে, পিএইচডি তে একাডেমিক ব্যাপারে আলাদা। তো আমার একটা ইচ্ছা ছিল যে আমি এমন কিছু করব যেটা মানুষের ডিরেক্ট কাজে লাগবে, তার সাথে আমার একটা ইনভলভমেন্ট থাকলে নিজের ভালো লাগবে। আমি একটা ভ্যাকসিন বলো, আমি একটা ড্রাগ থেরাপি বলো, এই ডিসকভারি করলাম, সেটা ডিরেক্ট মানুষের কাজে লাগবে। সো এটা বুঝছোই তো, একটা অন্যরকম ভালো লাগা। আর আমাকে পরে এটা আমি অনেক আগে, 1 বছর আগে পাইছি স্কলারশিপটা। তো তারপরে করোনা চলে আসছে। আমি আর 1 মিনিটে শেষ করবো, আমার নেক্সট ক্লাস আছে। তোমাদেরকে অনেক মনে হয় করলাম, সেটা হচ্ছে দেন আমার ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস থেকে এতবার এক প্রফেসর আছে, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান, খুবই নাম করা, বুঝছোই তো, আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান হতে গেলে তাকে কতটা কি করতে হয়েছে। জি তো এতবার আমাকে এরকম করছে, 4 জন প্রফেসরকে এনে দিছে, আমাকে বলছে ভিক্টর তোমার কাকে পছন্দ হয় তাকে নিয়ে নাও। মানে অস্ট্রেলিয়ার একটা নিয়ম হচ্ছে একজন প্রাইমারি সুপারভাইজার থাকে এবং 1 অথবা 2 কো সুপারভাইজার থাকে। ওকে, তো বলছে যে এর মধ্যে তোমার কাকে পছন্দ হয়। হাই রে, তারা এত নাম করা, আমার তো নিজেকে মনে হলো কি রে, আমি কি অত ইম্পর্টেন্ট? আমি তো কিছুই না, আসলে আমি তো কিছুই জানি না, কিছুই পারি না। কিন্তু নিজের কাছেই খারাপ লাগছে, ওদেরকে পরবর্তীতে আমি কোনো রিপ্লাই দিতে পারি না, জানো কারণ স্যার আপনার যে স্বপ্ন স্যার, মানে মানুষ তো বিভিন্ন রকমের হয়, কেউ বিজনেসম্যান হয়, কেউ এটা হয় ওটা হয়, কিন্তু দিন শেষে আপনি যে স্বপ্ন আসলে লালন করেন, এই স্বপ্ন ওলা মানুষগুলোই তো আসলে দিন শেষে বেঁচে থাকে, মানে তাদের কন্ট্রিবিউশনের মাধ্যমে। আপনি যে কন্ট্রিবিউশনের কথা বলতেছেন, মানে যদি এটা আসলে বাস্তবায়ন করা যায়, সেক্ষেত্রে মানে আপনি আপনার ওই কর্মের মধ্যে আজীবন বেঁচে থাকবেন। এটা হচ্ছে কথা, মানে কি আমি বলি টাকার মালিকরাও বেঁচে থাকবে না স্যার। নিউ সাউথ ওয়েলসে কি আমাকে অফারটা করছিল, এটা হচ্ছিল কার্ডিওভাস্কুলার ডিজিজ নিয়ে কাজ করে। হ্যাঁ, তো এইচডিএল, সেই প্রথম এইচডিএল প্রপার্টি সেই আবিষ্কার করে, মানে সেও ভালো, খুব ভালো রিসার্চার, কিন্তু এটা ছিল কার্ডিওভাস্কুলার ডিজিজ। তো আমাদের আগে থেকে কিন্তু ফিক্সড হয়ে যায় না, পিএইচডি তেই অনেকটা ফিক্সড হয়ে যায় আমরা কোন লাইনে যাব, আমাদের জীবনটা বলে না, কে বললো যে সংসার কোন দিকে যাবে। তো আমাদের সংসারটা এখন পিএইচডি তেই চলে যাচ্ছে। এখন আমি বায়োকেমিস্ট্রি না, এখন নিউরো সায়েন্টিস্ট। ওকে, মানে এখনো হয়নি, কিন্তু এখনো হয়নি। হ্যাঁ, মানে এখন আমার সংসারটা হচ্ছে নিউরো সায়েন্সকেই ঘিরে, বায়োকেমিস্ট্রির মধ্যে একটা ছোট্ট একটা পার্ট, আর নিউরো সায়েন্সের মধ্যে অন অফ দ্য ছোট্ট পার্ট, কারণ রিসার্চ হয় একদম ক্ষুদ্র একটা পার্ট নিয়ে, তাই না? এবং ক্ষুদ্র পার্ট বলা ভুল, ক্ষুদ্রর মধ্যে এত বৃহৎ কিছু, তাই না? স্যার স্পেসিফিক বলা যায় স্যার, নির্দিষ্ট একটা জিনিস, নির্দিষ্ট একটা স্পেসিফিক একটা টপিক। স্যার আপনি এক্সট্রা কি স্যার জিআরই বা টোএফএল বা আইএলটিএস আচ্ছা আচ্ছা, মানে কি আমি বলি, জিআরইটা ইউএসএ তে লাগে এবং কানাডাতে লাগে, কিন্তু ইউএসএ তে এখন ওয়েব করেও দিচ্ছে। আমার ফ্রেন্ড ইউএসএ তে চলে গেছে কিছুদিন আগে, তো তারও জিআরই লাগে নাই। আমাদের কি, আমাদের ল্যাব থেকে আসলে আমার ক্রেডিট নাই বলতে পারো, সম্পূর্ণ স্যারের ক্রেডিট, আমার স্যারের 5টা পেপার। হ্যাঁ, একজন। আমি যদি প্রশংসা করে বলি, অনেক টিচার, মানে কি অনেক ভালো ভালো টিচার পিএইচডি কমপ্লিট করছে, তারও এরকম পেপার নাই। ডোন্ট মাইন্ড, আমি কিন্তু নিজের প্রশংসা করছি না, আমার স্যারের প্রশংসা করছি। সেটা হচ্ছে এই ইমপারফেক্টরের পেপার অনেকে পিএইচডি কমপ্লিট করে আসছে ইউএসএ থেকেও, তারও নাই। ইভেন আমি যে পিএইচডি তে যে এইরকম ভালো পেপার করতে পারবো তারও কোনো গ্যারান্টি নাই, কারণ 8 ইমপারফেক্টর বিশাল ব্যাপার, এবং 8 আমার 2টা, 6 একটা। তো এই ক্রেডিটটা সম্পূর্ণ আমার টিচারের। স্যার আমি মনে করি স্যার, আর ইনস্ট্রাকশন হিসেবে টিচারের ক্রেডিট পাবে, এটাই স্বাভাবিক, কারণ তোমরা একটা জিনিস দিন শেষে আপনিই করছেন স্যার, আর আপনারই করা লাগছে স্যার। এখানে ক্রিয়েটিভিটির ব্যাপার থাকেই স্যার। সাপোজ তোমরা কিন্তু এখন কিছুই জানো না যে একটা রিসার্চ কিভাবে আগাবো আমরা, কিন্তু একজন ডিরেক্টর হলে, একজন ডিরেকশন দিলে দেখবা তোমাদের কাজটা খুব ইজি হয়ে যায়, এবং সেইটা খুবই দরকার টিচার হিসেবে। তো এটা আমি পাইছি, এবং আমাদের এটা ছিল কি, এখন ওই প্রফেসররা দেখলেও বলতো কি, বাহ তুমি তো যোগ্য, মানে 5টা পেপার হওয়া মানে বুঝছো তোমরা, মানে ভালো। হ্যাঁ স্যার, এটা হিউজ একটা ব্যাপার, 5টা পেপার। এখন আমার ফ্রেন্ডেরও 5টা পেপার, তো তাকেও ইউএস এর সুপারভাইজার
ও প্রফেসর ফান্ডে গেছে কিন্তু ইউএসএস প্রফেসর বলছে তোমার হয়ে গেছে তুমি করো, আর আইএলটিএস টা দিয়ে নিবা। ওকে, যার যার ইচ্ছা। সঠিক সময়ে। ওকে স্যার আপনার কাছে একটা জিনিস আশা করব স্যার, আপনার টিচার মানে আপনার যে শিক্ষক ছিলেন সে কিন্তু স্যার আপনাকে এইভাবে এই একটা পজিশনে মানে উঠাতে খুব সাহায্য করছে এবং সে হয়তো আরো অনেক স্টুডেন্টদেরই এভাবেই করবে। স্যার আপনিও স্যার আপনার স্টুডেন্টদের দিকে তাকাবেন, জি স্যার আমাদের দিকে স্যার একটু দেখি। সর্বাত্মকরণে আশা করব। না না অবশ্যই, আর আমি যদি এখন থাকতাম তোমাদের জন্য আমি চেষ্টা করতাম। হ্যাঁ আমি এখন পিএইচডি তে যাব তো এই জন্য একটু ডিটেইলস, বাট যে কোনো ইনস্ট্রাকশন যে কোনো যা আমার কাছ থেকে জি তোমরা স্যার বললে আমি যখন ইনস্ট্রাকশন গুলাই স্যার আমাদের দিলে ভালো হবে। হ্যাঁ আমি যখন মানে পিএইচডি তে ফ্রি থাকবো তোমাদের সাথে আমি কন্টাক্ট রাখবো যদি তোমরা চাও, এবং ইভেন যদি কোনোদিন কোনো যাদের ইচ্ছা এরকম জুমেও আসতে চাও আমি যখন ফ্রি থাকবো অবশ্যই আসবো। হ্যাঁ আজকে তাহলেই করি, আমি আজকে ক্লোজ করি। হ্যাঁ স্যার আমার নেক্সট ক্লাসটা 9:40 ছিল। অনেক ধন্যবাদ স্যার। স্যার আপনি একদিন শিডিউলের বাইরে আমাদেরকে সময় দিবেন স্যার। আচ্ছা কিন্তু ইদানিং একটু ব্যস্ত আছি আমি। হ্যাঁ হ্যাঁ স্যার সমস্যা নেই স্যার, আপনি ফ্রি টাইমেই আমাদের সময় দিন। আচ্ছা আচ্ছা ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।